একটা সত্যি কথা বলবি, মোহ? শ্রেয়ানের ঘর থেকে বের হবার পর রোদেলা বলল মোহনাকে। বল, কি সত্যি বলতে হবে? তুই সত্যিই অর্ণব ভাইয়াকে নিয়ে হ্যাপি? মোহনা হেসে বলল, তোর কি মনে হয়? রোদেলা উত্তর দেওয়ার আগে মোহনা নিজেই বলল, সুখ তো আল্লাহর দান। আল্লাহ যাকে যার সাথে সুখে রাখবে সে তার সাথেই সুখী হবে। আমিও অর্ণবকে নিয়ে সুখী। মন থেকে বলছিস? হ্যাঁ, একদম। অনেকে বলে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না। আমিও আগে তাই ভাবতাম। শুধু ভাবতামই না, বিশ্বাসও করতাম। তবে এখন সেটা বিশ্বাস করি না। অর্ণব আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, রোদেলা। একসময় শ্রেয়ানের জন্য যেই টানটা অনুভব করতাম, এখন অর্ণবের জন্য সেটা করি। আসলে কি জানিস তো, বিয়ের সম্পর্কটাই এরকম। একটা অদৃশ্য শক্তি আছে এই সম্পর্কে। এই সম্পর্কটা না চাইতেও দুটো মানুষকে কাছাকাছি নিয়ে আসে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। এখন কি মনে হচ্ছে জানিস? শ্রেয়ান বন্ধু হিসেবেই আমার জন্য পারফেক্ট। স্বামী হিসেবে আমার অর্ণবকেই চাই। সারা জীবন চাই। অর্ণবের মতো কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আর আমি সেই ভাগ্যবতী। সুখী না হয়ে উপায় আছে? রোদেলার চোখ ছলছল করছে। সে মোহনাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, আমি চাই তুই সুখে থাক দোস্ত। সবসময় সুখী থাক। শ্রেয়ান এলো মিনিট 5 পর। ঘরে ঢুকে প্রীতিকে কোথাও দেখা গেল না। দরজা আটকে প্রীতি বলে ডাক দিতেই সাড়া মিলল ওয়াশরুমের ভেতর থেকে। বাথরুমে আছি। একটু অপেক্ষা করো। শ্রেয়ান পকেট থেকে আংটির বক্সটা বের করে টেবিলের উপর রেখে শেরওয়ানিটা পাল্টে নিল। ততক্ষণে ওয়াশরুমের দরজা খুলে প্রীতি বেরিয়ে এসেছে, ওর পরনে লেহেঙ্গা নেই। একটা সুতির সালোয়ার কামিজ পরা। ওড়না নেই। চিবুক বেয়ে টুপটাপ পানি পড়ছে গলায়। মুখে মেকআপ নেই ছিটে ফোটাও। কপালে, নাকে, গালে সদ্য জমা হওয়া ছোট ছোট পানির কণাগুলো মুক্তোর মতো মনে হচ্ছে। শ্রেয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতির দিকে। প্রীতি বলল, তোমার মুখে আবার মেকআপ সুন্দরী শোনার ইচ্ছে নেই আমার। তাই আগেভাগেই মেকআপ তুলে মুখ ধুয়ে ফেলেছি। এবার রূপবতী লাগছে তো? প্রীতির কথায় মৃদু হেসে শ্রেয়ান বলল, উহু, আবেদনময়ী লাগছে। প্রীতির নিচের ঠোঁট কামড়ে লাজুক হাসল। শ্রেয়ান টেবিলের উপর রাখা বক্স থেকে হীরের আংটিটা তুলে প্রীতির বাম হাতের অনামিকায় পরিয়ে দিল। হাতের পৃষ্ঠদেশে আলতো করে চুমু খেয়ে বলল, ভালোবাসি আমার বাচ্চার আম্মু। প্রীতি হেসে শ্রেয়ানের সাথে তাল মিলিয়ে বলল, ভালোবাসি আমার বাচ্চার আব্বু। শ্রেয়ান দুহাতে কোমর পেঁচিয়ে ধরল প্রীতির। টেনে নিল আরও কাছে। ফিসফিস করে বলল, আজ আর কোনো বাধা নেই। আজ মদের নেশায় নয়, দুজনে মাতোয়ারা হব প্রেমের নেশায়। ও দেখে ফেলবে। শ্রেয়ান ঘাবড়ে গিয়ে বলল, কে দেখে ফেলবে? প্রীতি হেসে বলল, বাবু দেখে ফেলবে। শ্রেয়ান কথাটা প্রথমে বুঝতে না পেরে ভ্রু কুঁচকাল। পরক্ষণে বুঝতে পেরেই ফিক করে হেসে ফেলল। প্রীতির পেটের উপর হাত রেখে বলল, এখন আর দেখবে না। এরপর দুজনের মধ্যে মুখে আর কোনো কথা হয়নি। কথা হয়েছে ঠোঁটে ঠোঁটে, স্পর্শে স্পর্শে। বাহ, চাটা তো বেশ ভালো বানিয়েছ প্রীতি। চায়ের কাপে চুমুক দিয়ে বলল শ্রাবণ। প্রীতি স্মিত হেসে বলল, ধন্যবাদ ভাইয়া। একটু থেমে আস্ত গলায় বলল, আমি চা আর কফি ছাড়া আর কিছুই বানাতে পারি না। আসলে আম্মু আমাকে কোনো কাজ করতে দিত না, রান্নাও না।
আম্মু সবসময় সব কাজ একা হাতে করত। আমিও যে রান্না করতে খুব একটা আগ্রহ দেখাতাম তেমনটাও না। চা, কফি ছাড়া আর কিছু বানানোর চেষ্টাও করিনি কখনো। এইটা কোনো ব্যাপার না, তিতলি আছে না, সে সব শিখিয়ে দেবে। তিতলি বলল, রান্না শেখার সময় আছে, আপাতত নিজের দিকে খেয়াল রাখো। যে আসছে এখন শুধু তার কথাই ভাবতে হবে, বুঝলে? আল্লাহ তো আমার ঘরে সন্তান দিলেন না, এখন তোমাদের সন্তানই আমাদের আশা ভরসা। প্রীতি তিতলির হাতের উপর আলতো করে হাত রেখে বলল, মন খারাপ করো না ভাবি, যে আসছে সে কেবল আমার নয়, তোমারও সন্তান। ও তোমাকে ডাকবে বড় আম্মু আর আমাকে ডাকবে ছোট আম্মু, বুঝলে? অজান্তেই তিতলির চোখের আয়না ভরে গেল নোনাজলে। আলতো করে জড়িয়ে ধরল প্রীতিকে। শ্রেয়সী পরিবেশটা পাল্টানোর জন্য গলা খাকারি দিয়ে বলল, আমিও প্রীতি ভাবিকে রান্না শেখাবো কিন্তু। শ্রাবণ বলল, কোনো প্রয়োজন নেই প্রীতিকে তোর মতো এলিয়েন বানানোর। প্রীতি ও তিতলি হেসে উঠল। শ্রেয়সী ঠোঁট উল্টে বলল, আমি এলিয়েন নয়তো কি? তুই যেসব রান্না করিস ওগুলো কি মানুষের খাবার? ওগুলো তো এলিয়েনদের খাবারই। শ্রেয়সী কাদো কাদো মুখ করে বলল, তুমি একটা পচা। শ্রেয়ান ভাইয়া অনেক ভালো, একমাত্র সেই পারে আমার রান্নার কদর করতে। শ্রেয়ান তো হচ্ছে আরেকটা এলিয়েন, নয়তো এসব খাবার কেউ খেতে পারে। শ্রেয়সী মুখ বাকাল। প্রীতি বলল, তবুও তো শ্রেয়সী রান্না জানে, আমি তো তাও জানি না। শ্রেয়সী, আমি তোমার কাছ থেকেও রান্না শিখব, শেখাবে তো? শ্রেয়সী হেসে বলল, অবশ্যই শেখাব। প্রীতি উঠে রান্নাঘরে গেল। শ্রেয়ান চা খায় না, তাই ওর জন্য এক মগ কফি বানিয়ে ঘরে গেল। গিয়ে দেখে শ্রেয়ান অফিসের জামাকাপড় না পাল্টেই চিত হয়ে বিছানায় শুয়ে আছে। প্রীতি মগটা টেবিলের উপর রেখে শ্রেয়ানের পাশে বসল। প্রীতি বসতেই শ্রেয়ান তার মাথাটা প্রীতির কোলে রাখল। প্রীতি হেসে শ্রেয়ানের মাথার চুলে হাত বুলিয়ে বলল, খুব ক্লান্ত লাগছে? হুম। ওঠো, কফি এনেছি। জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নাও, ভালো লাগবে। শ্রেয়ান উঠল না, অন্যরকম গলায় বলল, আমাদের বাবুটা কবে আসবে? 3 মাস তো ইতিমধ্যে চলেই গেছে, আর 7 মাস, তারপরেই সে এই পৃথিবীর আলো দেখবে ইনশাআল্লাহ। কত দেরি, আর একটু আগে আসতে বলো না। শ্রেয়ানের এমন বাচ্চাদের মতন কথা শুনে ফিক করে হেসে ফেলল প্রীতি। শ্রেয়ান প্রীতির পেটে মুখ গুজল, তারপর আলতো করে চুমু খেল প্রীতির পেটে। বলল, তাড়াতাড়ি চলে আয় না সোনা, আমার যে তোকে দেখতে খুব ইচ্ছে করছে। তোর ছোট ছোট নরম হাতগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, ইচ্ছে করছে তোর কোমল কপালে চুমু খেতে। কিন্তু এখনো যে 7 মাস, আমার ইচ্ছেগুলো পূরণ হতে এতগুলো দিন লাগবে, কিন্তু আমার যে তরস সইছে না। আগেই চলে আয় না সোনা। শ্রেয়ানের বাচ্চামো দেখে প্রীতি হাসছে, চোখ ছলছল করছে। শ্রেয়ান উঠে বসল, সিরিয়াস মুড নিয়ে বলল, আচ্ছা প্রীতি, এখনো তো টেস্টে লিঙ্গ বোঝা যাচ্ছে না, তুমি বলো তো আমাদের কি হবে? ছেলে নাকি মেয়ে? প্রীতি গালে হাত দিয়ে বলল, কি জানি, তবে আমি চাই ছেলে হোক। আমার কোলজুড়ে একটা ছোট্ট শ্রেয়ান আসুক। শ্রেয়ান প্রীতির সাথে একমত হল না। সে বলল, উহু, আমি চাই মেয়ে হোক, একেবারে তোমার মতো। অন্তিও চাই মেয়ে হোক, আমার আর প্রিয়ন্তীর চাওয়াই পূরণ হবে দেখো।
আমাদের মাঝে আরেকটা ছোট্ট প্রীতি আসবে। আচ্ছা, এবার ওঠো। কফি তো ঠান্ডা হয়ে গেল বোধহয়। শ্রেয়ান তৎক্ষণাৎ উঠল না। কিছুক্ষণ গাইগুই করে তারপর উঠল। ততক্ষণে কফি ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। প্রীতি বলল, তুমি ফ্রেশ হও, আমি চট করে আরেক মগ কফি বানিয়ে আনি। প্রীতি চলে গেলে শ্রেয়ান ওয়াশরুমে ঢুকল। হাত মুখ ধুয়ে বের হতেই দেখল শ্রেয়সী ঘরে ঢুকছে, হাতে কফির মগ। শ্রেয়ান জিজ্ঞেস করল, প্রীতি কোথায়? কিচেনে, বড় ভাবির সাথে রাতের রান্না করছে। তোর কফি নে। আচ্ছা দে। শ্রেয়ান মগটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। কফিতে চুমুক দিয়ে তাকালো ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তার দিকে। এমন সময় হঠাৎ প্রীতির মোবাইল বেজে উঠল। শ্রেয়ান বারান্দা থেকে এসে মোবাইল হাতে তুলে দেখল প্রিয়ন্তী কল করেছে। শ্রেয়ান রুমের বাইরে গিয়ে প্রীতিকে ডাকল, প্রীতি, তোমার ফোন বাজছে। প্রীতি রান্নাঘর থেকে জিজ্ঞেস করল, কে ফোন করেছে? প্রিয়ন্তী। ধরো, কথা বলো। আমি ব্যস্ত আছি। চলবে। মাতোয়ারা। নিবন্ধিত থাকার চিহ্ন ফারজানা ফাইরুজ তানিশা। পর্ব 34। শ্রেয়ান মোবাইল হাতে আবার বারান্দায় চলে গেল। কল রিসিভ করে বলল, হ্যালো। ওপাশ থেকে প্রিয়ন্তীর মিষ্টি রিনরিনে কণ্ঠটা ভেসে এলো, কে? শ্রেয়ান ভাইয়া। শ্রেয়ান বলল, জি ম্যাডাম। কেমন আছেন? প্রিয়ন্তী রসিকতা করে বলল, এতক্ষণ যতটা ভালো ছিলাম, আপনার কণ্ঠ শোনার পর এখন আরও বেশি ভালো আছি। শ্রেয়ান দুষ্টুমি করে বলল, এইভাবে বললে একেবারে বুকে এসে লাগে গো আধি ঘরওয়ালি। আপনার অর্ধেক বউ হতে বয়ে গেছে আমার। হবে না? সমস্যা নাই, 4টা বিয়ে জায়েজ তো। তোমাকে দ্বিতীয় বউ বানাবো, যদি তুমি রাজি থাকো। আমি রাজি। আলহামদুলিল্লাহ। তাহলে দেশে আইসা পড়েন জনাবা। দ্বিতীয় বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলি। প্রিয়ন্তী হেসে ফেলল। শ্রেয়ানও হাসল। হাসাহাসির পর্ব শেষে প্রিয়ন্তী বলল, প্রীতি কোথায়? সে রান্না করছে। তাই নাকি? হুম। সেই গৃহিণী হবার চেষ্টারত। বাহ, বেশ ভালো। ওর দিকে খেয়াল রাখবেন। এই সময় মেয়েদের অনেক কমপ্লিকেশনস দেখা দেয়। হুম। আমরা সবাই আছি ওর খেয়াল রাখার জন্য। আরও কিছু টুকটাক কথা বলে ফোন রেখে দিল শ্রেয়ান। কিছুক্ষণ পর শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে ঘরে ঢুকল প্রীতি। শ্রেয়ানকে ঘরের ভেতর কোথাও না দেখতে পেয়ে ডাকল, শ্রেয়ান। শ্রেয়ান বারান্দা থেকে জবাব দিল, এদিকে আসো। প্রীতি বারান্দায় গিয়ে দাঁড়াল। ওর শাড়ির আঁচল কোমরে গুজা, চুলগুলো হাতখোপা করা, কপালে মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ওকে দেখতে একদম পাক্কা গৃহিণীর মতন লাগছে। শ্রেয়ান হাত বাড়িয়ে কাছে টেনে নিল প্রীতিকে। আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল ওর ঘর্মাক্ত ললাটে। তারপর পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তোমাকে রান্না করতে? কেউ বলবে কেন? এটা তো এখন আমারও সংসার। আমি তো কিছুই পারি না। কিন্তু শেখা তো লাগবে। সময় আছে। এখন কেবল আমাদের অনাগত সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। তুমিও দেখছি বাকি সবার মতন কথা বলছ। শ্রাবণ ভাইয়াও এই কথা বলেছে। ভাবিও আমাকে রান্না করতে দিতে চায়নি। একটু আধটু রান্নাবান্না করাই যায়। এতে কিছু হবে না। যাকগে, অন্তির সাথে কি কথা হলো?
আমি প্রিয়ন্তীকে আমার দ্বিতীয় বউ বানাতে চাচ্ছি। তুমি কি বলো? প্রীতি ঘাড় উঁচিয়ে শ্রেয়ানের দিকে তাকালো। তারপর হেসে বলল, ভালো তো, আমার আপত্তি নেই। হ্যাঁ, দুই বোন একসাথে থাকব। কি মজা। ঘরে সতীন আসবে শুনে খুশি হতে এই প্রথম কোনো মেয়েকে দেখলাম। শোনো, এটা শুধু প্রিয়ন্তীর ক্ষেত্রে, অন্য মেয়েকে বিয়ে করার কথা বললে তোমার মাথার সব চুল ছিঁড়ে ফেলব। তাই? হুম। শ্রেয়ান মৃদু হেসে প্রীতির নাকে নাক ঘষল। প্রীতি বলল, কাল আমাকে বাসায় দিয়ে আসতে পারবে? এখন কি বাসার বাইরে আছো? আরে সেটা না, আমি আম্মুর কাছে যাওয়ার কথা বলছি। কালই যাবে? হ্যাঁ, কাল সকালেই। আম্মু এখন একেবারে একা হয়ে পড়েছে। কিন্তু ওখানে তোমার খেয়াল রাখবে কে? মা তো সারাদিনই হসপিটালেই থাকে। তুমি এত চিন্তা করো না তো। তাছাড়া মাত্র তো 3 মাস চলছে। আমি আমার খেয়াল নিজেই রাখতে পারব। আচ্ছা, কাল সকালে তোমাকে বাসায় দিয়ে আসব। আমি কিন্তু এবার অনেকদিন থাকবো আম্মুর কাছে। কি বলো? তাহলে আমি থাকব কি করে? তোমাকে ছাড়া তো আমার রাতে ঘুম হয় না। তাহলে তুমিও চলো। শ্বশুরবাড়ি বেরিয়ে আসবে। উহু, সম্ভব না। অফিসে এখন প্রচুর কাজ। আমি অফিস মিস দিল ভাইয়ার উপর কাজের প্রেশার পড়বে। এতকাল ভাইয়া একা একা সবকিছু সামলেছে কিভাবে কে জানে। আমি ভাইয়ার জায়গায় থাকলে কবেই কুপোকাত হয়ে যেতাম। কিন্তু কাল তো অফ ডে। অফিসে যাবে না। অন্তত কালকের আমাদের বাসায় থাকবে। ঠিক আছে? আচ্ছা। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আছে প্রীতি। গাঢ় সবুজ পেরে কমলা রঙের জামদানি শাড়িটা খুব যত্ন করে তাকে পরিয়ে দিচ্ছে শ্রেয়ান। বর্তমানে প্রীতির প্রেগন্যান্সির 9 মাস চলছে। পেটটা অনেক বড় হয়েছে। শরীর ভারী হয়েছে। সালোয়ার কামিজ পরা বাদ দিয়েছে 4 মাস আগেই। এখন মেক্সি পরে। প্রীতির গত কয়েকটা মাস কেটেছে প্রজাপতির রঙিন ডানায় ভর করে। শ্রেয়ান থেকে শুরু করে বাসার সবাই ওর সেবায় সদা তৎপর ছিল। প্রীতি শ্বশুরবাড়িতেই থাকে। কানিজ চৌধুরী কিছুদিন পর পর এসে মেয়েকে চেক আপ করেন। শাড়ি পরানো শেষে প্রীতির চুলগুলো আছড়ে খোপা করে দিল শ্রেয়ান। তারপর সকালে ফুলের দোকান থেকে কিনে আনা ফুলের মালাটা প্রীতির খোপায় পরিয়ে দিল। কাজলটা নিয়ে 2 চোখে মোটা করে কাজল এঁকে দিল। প্রীতি আয়নায় নিজেকে দেখে আক্ষেপের সুরে বলল, ইস বাজে দেখতে লাগছে আমাকে। শ্রেয়ান প্রীতির কপালে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিয়ে বলল, একটুও বাজে লাগছে না। অনেক সুন্দর লাগছে। প্রীতি মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। কিরকম মোটা হয়ে গেছি দেখ। একদম মুটকি মুটকি লাগছে। বাজে কথা। গুরুজনেরা বলে, বাচ্চা পেটে এলে মেয়েদের রূপ বাড়ে। কথাটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য। যত দিন যাচ্ছে তুমি তত সুন্দরী হচ্ছ। আর মোটা হচ্ছ বলে মোটেও মুটকি লাগছে না। বরং মোটা হওয়ার কারণে আরো বেশি সুন্দর লাগছে। আমাকে খুশি করানোর জন্য বলছো? মোটেও না। তুমি আমার চোখে পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে। প্রীতি হাসল।
সেই সাথে হাসল ওর চোখ দুটিও। শ্রেয়ান বলল, এবার চলো, যাওয়া যাক। হ্যাঁ। আজ অয়ন ও পূর্ণার বৌভাত। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে তাদের। শরীর খারাপ থাকার কারণে বিয়েতে প্রীতি যায়নি। পূর্ণা চেপে ধরেছে অন্তত তার বৌভাতে প্রীতিকে থাকতে হবে। শ্রেয়ান প্রীতিকে নিয়ে এখন বৌভাতের অনুষ্ঠানে যাবে। সাথে শ্রেয়সীও যাবে। শ্রেয়ান প্রীতির বাহু ধরে তাকে গাড়িতে নিয়ে বসাল। তিতলি বলল, শ্রেয়ান তোমরা কিন্তু প্রীতির কাছ থেকে একটুও নড়বা না। এই সময়ে অনুষ্ঠানে যাওয়াটাই ঠিক না। তবু যাচ্ছে যখন ওর খেয়াল রাখবা। ওকে একদমই চোখের আড়াল করবা না। শ্রেয়সী বলল, তুমি চিন্তা করো না ভাবি। আমি আছি তো। তুমি ভেতরে যাও। প্রায় ঘণ্টাখানেক পর ওরা কমিউনিটি সেন্টারে পৌঁছয়। জ্যাম না থাকলে আরও আগেই পৌঁছত। অর্পি ছবি তুলতে ব্যস্ত ছিল। প্রীতিকে দেখামাত্র হুড়মুড় করে স্টেজ থেকে নেমে এল। আলতো করে প্রীতিকে জড়িয়ে ধরল। প্রীতির দুই গাল টেনে দিয়ে বলল, ওয়েলকাম হবু মেয়ের মা। কি মিষ্টি দেখতে লাগছে রে তোকে। আয়ে ছবি তুলব। অর্পি প্রীতিকে ধরে পূর্ণার কাছে নিয়ে যায়। পূর্ণা উঠে প্রীতিকে তার পাশে বসিয়ে প্রীতিকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, বিয়েতে তুই ছিলি না, বড্ড মিস করেছিলাম তোকে। এজন্যই তো এই অসুস্থ শরীর নিয়েও তোর বৌভাতে এলাম। পূর্ণা তার মেহেদি রঙা হাত দুটো দিয়ে প্রীতির গাল দুটো আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ দোস্ত। হসপিটালের করিডোরে এলোমেলো পায়ে পায়চারি করছে শ্রেয়ান। কমিউনিটি সেন্টার থেকে ফেরার পথেই প্রীতির প্রসব বেদনা শুরু হয়। ডেলিভারির ডেট ছিল আরও 1 সপ্তাহ পর। কিন্তু তার আগেই ব্যথা শুরু হলে শ্রেয়ান বাড়ির পথ না ধরে প্রীতিকে কানিজ চৌধুরীর ডিউটিরত হসপিটালে নিয়ে যায়। প্রীতিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। কানিজ চৌধুরী ভেতরে আছেন। টেনশন ও উত্তেজনায় হাত পা কাঁপছে শ্রেয়ানের। একমনে আল্লাহকে ডাকছে সে। 9 মাস আগে অনাকাঙ্ক্ষিতভাবে কাছে এসেছিল শ্রেয়ান ও প্রীতি। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার বহু কাঙ্ক্ষিত ফল আজ পেতে চলছে শ্রেয়ান। প্রীতিকে ওটিতে নেয়ার পর বাসায় ফোন দিয়ে জানিয়েছিল শ্রেয়সী। খবর পেয়ে হসপিটালে ছুটে আসে শ্রাবণ ও তিতলি। অনেকটা সময় পর ওটি থেকে বেরিয়ে এলেন কানিজ চৌধুরী। তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। কোলে একটি ফুটফুটে মেয়ে। বাচ্চাটা এনে শ্রেয়ানের কোলে দিলেন তিনি। বাচ্চাটার শরীরটা তুলতুলে নরম। পুতুলের মতন ছোট ছোট চোখ, ছোট ঠোঁট, ছোট ছোট হাত পা। এই বাচ্চাটি যে শ্রেয়ানেরই অংশ। তার ও প্রীতির ভালোবাসার ফসল। বাচ্চাটাকে কোলে নিতে অজান্তেই শ্রেয়ানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এ অশ্রু বাবা হওয়ার আনন্দে ঝরছে। চোখে খুশির জল আর মুখে তৃপ্তির হাসি নিয়ে আলতো করে মেয়ের ছোট্ট কপালে চুমু এঁকে দিল শ্রেয়ান। এ বাচ্চাটি তাকে আজ পূর্ণতা দান করল। কিছুক্ষণ শ্রেয়ানের কোলে থাকার পর বাচ্চাটিকে কোলে নিল তিতলি। তার কোলও যেন আজ পূর্ণতা পেল। আদরে আদরে ভরিয়ে দিচ্ছে বাচ্চাটির মুখমণ্ডল। প্রীতিকে কেবিনে দেয়া হয়েছে। কানিজ চৌধুরীর সাথে শ্রেয়ান গেল কেবিনের ভেতরে। বাকি সবাই নবাগত অতিথি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কানিজ চৌধুরী গিয়ে মেয়ের মাথায় হাত রাখলেন।
তার সেই দিনের মেয়েটা এখন মেয়ের মাও হয়ে গেছে। তিনি আলতো করে চুমু খেলেন প্রীতির মাথায়। মেয়েকে আদর করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। শ্রেয়ান এসে বসল প্রীতির পাশে। প্রীতির হাতটা মুখের কাছে এনে আলতো করে চুমু খেল ওর হাতে। এখনো ছলছল করছে ওর চোখ। জড়ানো গলায় বলল, বাবা হওয়ার আনন্দ এত তীব্র আগে জানা ছিল না। থ্যাংক ইউ সো মাচ প্রীতি। আজ তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতির সাথে পরিচয় করালে। প্রীতি স্মিত হাসল। কিছুক্ষণ পর বাচ্চাটিকে প্রীতির কাছে দেয়া হলো। শ্রেয়ান প্রিয়ন্তীকে ভিডিও কল দিল। প্রীতির পাশে বাচ্চাটিকে দেখে খুশিতে চিৎকার করে উঠল প্রিয়ন্তী। ওর ইচ্ছে করছে এখনই উড়ে এসে বাচ্চাটিকে কোলে নিতে, আদরে আদরে ভরিয়ে দিতে বাচ্চাটির মুখখানা। প্রিয়ন্তীর চোখ দুটো ছলছল করছিল আনন্দে। বোনের সন্তান নয়, যেন তার সন্তানই এসেছে পৃথিবীতে। 4 বছর পর। আজ সকাল থেকে খুব ছটফট করছে প্রীতি। আজ এতগুলো বছর পর দেশে ফিরছে প্রিয়ন্তী। 5টা বছর পর আজ প্রীতি ও রায়না বোনটাকে দেখবে। ভাবতেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে প্রীতির শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে। ওর এখনই ইচ্ছে করছে এয়ারপোর্টে গিয়ে বসে থাকতে, প্রিয় বোনটাকে দেখার জন্য, তাকে একটিবার জড়িয়ে ধরার জন্য, যে আর তরস সইছে না প্রীতির। প্রিয়ন্তী একাই আসবে? তোমার বাবা আসবেন না প্রীতি? সবজি কাটতে কাটতে প্রীতিকে জিজ্ঞেস করল তিতলি। প্রীতি মন খারাপ করে চুলোয় ভাতের হাঁড়িটা চাপাল। বলল, আব্বু হয়তো আর কখনোই দেশে ফিরবে না ভাবি। সে আশাও ছেড়ে দিয়েছি। এ জীবনে আব্বু আম্মুকে একসাথে পাওয়ার ইচ্ছে পূরণ হল না। তিতলি সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না প্রীতি। আচ্ছা, প্রিয়ন্তীর ফ্লাইট কখন এসে পৌঁছবে? বিকেল 4টায়। আমারও কিন্তু ওকে দেখার ভীষণ ইচ্ছে। আমি এর আগে কখনো যমজ দেখিনি। অন্তিকে দেখলে কনফিউশনে পড়ে যাবে। বুঝতেই পারবে না কোনোটা আমি আর কোনোটা ও। তোমাদের দুজনকে আলাদা করার কোনো উপায় নেই? একটা ছোট্ট উপায় আছে অবশ্য। অন্তির ঠোঁটের নিচে একটা তিল আছে, আর আমার তিল গলায়। এটুকু দিয়ে আমাদের অবশ্য আলাদা করা যায়। ব্যাস এটুকুই। আর কোনো পার্থক্য নেই? উহু। একটু থেমে প্রীতি বলল, একটা ব্যাপার খেয়াল করেছ ভাবি? কি? শ্রেয়সী আজকাল সারাক্ষণ ফোনে কার সাথে যেন ফিসফাস করে কথা বলে। আমিও খেয়াল করেছিলাম ব্যাপারটা। আমি ওকে জিজ্ঞেসও করেছিলাম, কার সাথে এত কথা বলে। ও বলল বান্ধবীদের সাথে নাকি কথা বলে। আমার মনে হয় শ্রেয়সী প্রেম করছে। তোমাকে মিথ্যে বলেছে। হতে পারে। শ্রেয়সীটা আজকাল চাপা স্বভাবের হয়ে গেছে। আগে সবকিছু আমাদের বলতো। এখন সহজে ওর মুখ থেকে কিছু বের করা যায় না। শ্রেয়সীর পেট থেকে তো আমি কথা বের করেই ছাড়ব। যা কারো 2 দিন। তারপর এমনভাবে চেপে ধরব যে বলতে বাধ্য হবে। আরে বাবা, প্রেম করছিস কর, কিন্তু আমাদের কাছ থেকে লুকাচ্ছিস কেন? আমাদের বলতে অসুবিধে কি? দুপুর 1:30 নাগাদ বাসায় ফিরল শ্রেয়ান। প্রীতি গোসল সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রেয়ানকে দেখে অবাক হল। বলল, তুমি কখন এলে? হাতঘড়িটা খুলতে খুলতে শ্রেয়ান জবাব দিল, মাত্রই এলাম।
শ্রাবণ ভাইয়াও এসেছে? না, ভাইয়া অফিসে। শ্রুতি কোথায়? শ্রেয়সীর ঘরে বোধ হয়। তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে যে? ভালো লাগছিল না। ভাইয়াকে বলে চলে আসছি। প্রীতি এগিয়ে গেল শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের কপালে হাত রেখে বলল, শরীর খারাপ? শ্রেয়ান প্রীতির হাতটা টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। বলল, সেরকম কিছু না। তাহলে? শ্রেয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রীতির হাতটা টেনে নিজের বুকের সাথে কিছুক্ষণ চেপে রাখল। তারপর বিরস গলায় বলল, কাল রাতে ওই দুঃস্বপ্নটা দেখার পর থেকে ভেতরটা কেমন ছটফট করছে। সারাদিনে কাজেও মন বসাতে পারিনি। রাতের স্বপ্নটা রীতিমতো তাড়া করে বেড়াচ্ছে আমাকে। কিচ্ছু ভালো লাগছে না। প্রীতি শ্রেয়ানের মাথাটা দুহাতে ধরে খানিকটা নিচু করে আলতো করে শ্রেয়ানের কপালে চুমু খেল। বলল, ধুর পাগল, স্বপ্ন তো স্বপ্নই। তুমি এত ভেবো না তো। এখন জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও। খেয়ে একটু বিশ্রাম নাও। অস্থিরতা কমে যাবে। যাও। শ্রেয়ান ওয়াশরুমে গেলে প্রীতি ঘর থেকে বেরিয়ে শ্রেয়সীর ঘরে যায়। শ্রেয়সীর বিছানায় পুতুল নিয়ে খেলছে শ্রুতি। আর পাশেই বসে ফোনে কথা বলছে শ্রেয়সী। প্রীতিকে ঘরে ঢুকতে দেখে দ্রুত মোবাইল রেখে দিল শ্রেয়সী। প্রীতি ব্যাপারটা খেয়াল করল। তবে তৎক্ষণাৎ এ বিষয়ে কিছু বলল না। শ্রুতিকে বলল, শ্রু, ওঠো আম্মু। দুপুরের খাবারের সময় হয়ে এসেছে তো। খেলাধুলা পরে হবে। এখন খেতে এসো। শ্রুতি বাধ্য মেয়ের মতো পুতুলগুলো রেখে বিছানা থেকে নামল। প্রীতি বলল, তুমি টেবিলে গিয়ে বসো। আম্মু এখনই আসছি। আচ্ছা। শ্রুতি চলে গেল। প্রীতি এবার শ্রেয়সীর দিকে তাকাল। বলল, ফোনে কার সাথে কথা বলছিলে শ্রেয়সী? এ প্রশ্নে শ্রেয়সীকে কিছুটা অপ্রস্তুত এবং বিব্রত দেখাল। সে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমার বান্ধবী তুষ্টির সাথে। তুমি চিনো তো ওকে? প্রীতি মৃদু হেসে বলল, এখন তো আমি মা হয়েছি। কিন্তু তোমার বয়সটা একসময় আমারও ছিল শ্রেয়সী। ইদানিং সারাক্ষণই তোমাকে ফোনে কথা বলতে দেখি। সারাক্ষণই কি তুষ্টির সাথে কথা বলো? শ্রেয়সী মাথা চুলকোতে লাগল। প্রীতি শ্রেয়সীর দু বাহুতে হাত রেখে বলল, আমার কাছ থেকে কিছু লুকাতে পারবে না, বুঝলে? আমি ঠিকই তোমার পেট থেকে কথা বের করে ছাড়ব। তবে এখনকার মতো ছেড়ে দিলাম। কারণ এখন খাওয়ার সময়। এসো খেতে এসো। শ্রেয়সীর ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় বেডরুম থেকে শ্রুতির কথার আওয়াজ আসায় ঘরে উকি দিল প্রীতি। শ্রেয়ান চিত হয়ে বিছানায় শুয়ে আছে। তার বুকের উপর শুয়ে আছে শ্রুতি। শ্রেয়ান দুহাতে আঁকড়ে ধরে রেখেছে শ্রুতির ছোট্ট শরীরটাকে। শ্রুতি একনাগাড়ে কথা বলে যাচ্ছে। শ্রেয়ান কেবল হু হা করে মেয়ের কথার জবাব দিচ্ছে। প্রীতি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শ্রেয়ান, না খেয়ে শুয়ে পড়েছ কেন? আগে দুটো খেয়ে নাও, তারপর একটা লম্বা ঘুম দিও। ক্লান্তি চলে যাবে। শ্রুতিকে নিয়ে খেতে এসো। শ্রেয়ান শ্রুতির কপালে চুমু খেয়ে বলল, আম্মুর সাথে যাও। লাঞ্চের সময় হয়েছে তো। শ্রুতি শ্রেয়ানের উপর থেকে উঠে বসতে বসতে বলল, তুমিও এসো বাপি। বাপি পরে খাবো। তুমি এখন খেয়ে নাও।
প্রীতি বলল, পরে খাবে কেন? 2টা বাজে। এখনই খেতে আসো। শ্রেয়ান উঠল না। বলল, তোমরা খেয়ে নাও। আমার খেতে ইচ্ছে করছে না। মাথাটায় ভীষণ পেইন হচ্ছে। প্রীতি আতকে উঠে বলল, সে কি? আগে বলনি কেন? প্রীতি এগিয়ে এসে শ্রেয়ানের পাশে বসল। শ্রেয়ানের মাথায় হাত রেখে বলল, কখন থেকে মাথা ব্যথা করছে? অফিসে থাকাকালীনই শুরু হয়েছিল। কি? তুমি এইটা আগে বলবা না? চিন্তা করো না, একটুখানি মাথা ব্যথা তো সেরে যাবে। ওষুধ না খেলে এমন পড়ে থাকলে ঘোড়ার ডিম সারবে। ওঠো, ওষুধ খাবে। তার আগে অল্প করে ভাত খাও। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। শ্রুতি এতক্ষণ পাশে বসে বাবা মায়ের কথা শুনছিল। এক্ষণে সে তার ছোট্ট হাতটা শ্রেয়ানের মাথায় রেখে বলল, বাপি, তোমার মাথা ব্যথা করছে? শ্রেয়ান শ্রুতির হাতটা টেনে ওর হাতে চুমু খেল। মৃদু হেসে বলল, মাথা ব্যথা ছিল। আমার মাটা মাথায় হাত রাখার পর সব ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। শ্রুতি কি বুঝল কে জানে। হেসে উঠল খিলখিল শব্দে। প্রীতি বলল, শ্রুতি, খেতে এসো আম্মু। বাপি খাবে না? খাবে। তুমি আগে এসো। শ্রেয়ান বলল, যাও, খেয়ে নাও। শ্রুতি বাধ্য মেয়ের মতো বিছানা থেকে নেমে গেল। প্রীতি একবার শ্রেয়ানের দিকে তাকিয়ে শ্রুতিকে নিয়ে বেরিয়ে গেল। ডাইনিং রুমে যেতেই তিতলি বলল, শ্রেয়ান অফিস থেকে চলে এসেছে নাকি? প্রীতি জবাব দিল, হ্যাঁ। ওর শরীরটা ভালো নেই ভাবি। মাথা ব্যথা করছে। সে কি পেইন কিলার খেয়েছে? না। ভাবলাম ওষুধ খাওয়ানোর আগে খাবারটা খাইয়ে দেই। তিতলি মাথা ঝাঁকিয়ে বলল, সেই ভালো। মাথা ব্যথা নিয়ে ডাইনিং রুমে আসার দরকার নেই। তুমি ওর খাবারটা ঘরে নিয়ে যাও। শ্রুতিকে আমি খাইয়ে দিচ্ছি। এই বান্দরণীটা তোমার হাতে খাবে বলে মনে হয়? তিতলি হেসে শ্রুতির দিকে তাকিয়ে বলল, খাবে তো। শ্রুতি আজ বড় আম্মুর হাতে খাবে? তাই না শ্রুতি? শ্রুতি দুদিকে মাথা নেড়ে বলল, উহু। শ্রুতি আম্মুর হাতে খাবে। হ্যাঁ, আম্মুর হাতেই তো খাবে। বড় আম্মুর হাতে। না, শ্রুতি আম্মুর হাতে খাবে। বড় আম্মুর হাতে না। প্রীতি একটা প্লেটে ভাত তরকারি নিতে নিতে বলল, ছেড়ে দাও ভাবি। এই ঘাটতারাটাকে তোমার হাতে খাওয়াতে পারবে না। আমি খাইয়ে না দিল না খেয়ে বসে থাকবে, তবুও কারো হাতে খাবে না। এরপর শ্রুতির দিকে তাকিয়ে বলল, আমি এখন তোমার বাপিকে খাওয়াব। আমার হাতে খেতে হলে অপেক্ষা করতে হবে। শ্রুতি ঘাড় কাত করে সায় জানাল। প্রীতি প্লেট ও 1 গ্লাস পানি সমেত ঘরে গেল। শ্রেয়ান তখনও শুয়ে আছে। প্রীতি পানির গ্লাসটা বেডসাইড টেবিলের উপর রেখে প্লেটটা নিয়ে শ্রেয়ানের পাশে বসল। শ্রেয়ানের হাত ধরে ওঠানোর চেষ্টা করতে করতে বলল, শ্রেয়ান ওঠো। ভাত খেয়ে নাও। পরে খাবো প্লিজ। পরে না, এখনই খাবে। প্রীতি লোকমা তুলে শ্রেয়ানের মুখে দিল। শ্রেয়ান কিছুক্ষণ গাইগুই করে তারপর খেতে শুরু করল। কয়েক লোকমা খাওয়ার পর আর খেল না। প্রীতি ড্রয়ার থেকে একটা মাথা ব্যথার ওষুধ বের করে শ্রেয়ানকে খাইয়ে দিল। ওষুধটা খেয়ে শ্রেয়ান আবার শুয়ে পড়ল। ব্যথায় তার মাথা ছিঁড়ে যাচ্ছে।
মাথার দুপাশের রগগুলো দপদপ করছে। প্রীতি প্লেট আর গ্লাসটা টেবিলের উপর রেখে শ্রেয়ানের পাশে এসে বসল। শ্রেয়ানের কপাল টিপে দিতে দিতে বলল, মাথা ব্যথা বেশি করছে? হুম। তুমি খাওনি তো এখনো? বেলা বাড়ছে, খেয়ে নাও। আমার খাওয়ার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি ঘুমো। ঘুমোলে মাথা ব্যথা কমে যাবে। আমি মাথা টিপে দিচ্ছি। দুপুর 3টের দিকে শ্রুতিকে সাথে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয় প্রীতি। শ্রেয়ান তখন ঘুমোচ্ছিল। শ্রেয়সী শ্রেয়ানকে ডেকে দিতে চেয়েছিল, কিন্তু প্রীতি বাধা দিয়ে বলল, শ্রেয়ানকে ডাকার দরকার নেই। ওর মাথা ব্যথা করছিল। এখন ঘুমোচ্ছে, ঘুমোক। তিতলি বলল, কিন্তু তুমি একা যাবে। একা কোথায়? শ্রুতি আছে তো। তাছাড়া এখান থেকে এয়ারপোর্ট তো খুব বেশি দূরে নয়। শ্রেয়সী বলল, কষ্ট করে আবার এয়ারপোর্টে যাওয়ার কি দরকার ভাবি? প্রিয়ন্তী আপু তো বাসায়ই যাবে। আর তুমিও তো আজ এখানে ফিরবে না, তোমার বাসাতেই যাবে। আমার বোনটাকে দেখার জন্য আমার মনে যে কি ছটফটানি হচ্ছে তা আমি তোমায় বোঝাতে পারবো না শ্রেয়সী। এতগুলো বছর অন্তি দেশের বাইরে ছিল, ওর জন্য অপেক্ষা করেছি, কিন্তু ও দেশের ফেরার পর এইটুকুনি অপেক্ষাও যে আমার সহ্য হচ্ছে না। তিতলি হাসল, বলল, এটাই বোনের ভালোবাসা। যা হোক, এ বাসায় কবে ফিরবে? অনেকদিন পর বোনটাকে কাছে পাচ্ছি, ওর সাথে কটা দিন থাকব। কয়েকদিন পর ফিরব। ঠিক আছে, ফেরার সময় প্রিয়ন্তীকেও নিয়ে এসো। আমার ওকে দেখার অনেক ইচ্ছে। প্রীতি হেসে বলল, আচ্ছা। শ্রেয়সী বলল, গাড়ি তো অফিসে। শ্রাবণ ভাইয়া তো অফিস থেকে ফিরবে আরও পরে। তুমি যাবে কিভাবে? একটু দাঁড়াও, উবার কল করি। শ্রেয়সী উবার ড্রাইভারের সাথে কথা বলে প্রীতিকে বলল, গাড়ি আসতে মিনিট 10 সময় লাগবে, তুমি একটু অপেক্ষা করো। আচ্ছা। প্রীতি আবার বেডরুমে আসে। শ্রেয়ান ঘুমোচ্ছে। প্রীতি শ্রেয়ানের পাশে বসল। ক্ষণকাল তাকিয়ে রইল ঘুমন্ত শ্রেয়ানের মুখের দিকে। হাত বাড়িয়ে শ্রেয়ানের কপালে পড়ে থাকা চুলগুলোকে সরিয়ে দিল। তারপর খানিকটা ঝুঁকে শ্রেয়ানের ঠোঁটে আলতো করে চুমু খেল। ঘুম থেকে উঠে শ্রেয়ান জানতে পারল প্রীতি শ্রুতিকে সাথে নিয়ে অলরেডি এয়ারপোর্টের দিকে চলে গেছে। সে ফোন দিল প্রীতিকে। বার কয়েক রিং বাজার পর প্রীতি কল রিসিভ করল। হ্যাঁ, বলো। মাথা ব্যথা কমেছে? শ্রেয়ান সে কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি শ্রুতিকে নিয়ে একা একা চলে গেছ কেন? আমাকে ডাকোনো কেন? তুমি ঘুমোচ্ছিলে তো, তাই বলে ডাকবে না? তুমি একা একা চলে গিয়েছ কেন? শ্রেয়ানের কণ্ঠে উৎকণ্ঠা। প্রীতি হেসে ফেলল, বলল, বাপরে, তুমি এমনভাবে কথা বলছো যে আমি একা একা দেশের বাইরে চলে যাচ্ছি। আরে এয়ারপোর্টেই তো। আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে প্রীতি। কাল রাতের। প্রীতি শ্রেয়ানকে থামিয়ে দিয়ে বলল, কাল রাতের স্বপ্নের কথা টেনে এনো না তো প্লিজ, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তোমার মাথা ব্যথা কমেছে? হ্যাঁ, অনেকটা। ঘুম থেকে উঠেছ কখন?
মাত্রই। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। তিতলি ভাবিকে বলো এক মগ স্ট্রং কফি বানিয়ে দিতে। আর শোনো, রাতে আমাদের বাসায় চলে এসো। শ্রাবণ ভাইয়াকে বলে অফিস থেকে দুদিন ছুটি নিয়ে নিও। অনেকদিন শ্বশুর বাড়িতে যাওনি। এবার দুদিন অন্তত থাকবে আমাদের বাসায়, বুঝলে? তোমাকে বললাম আমি সাথে করে এয়ারপোর্টে নিয়ে যাব, কিন্তু তুমি আমাকে ডাকলে না কেন, প্রীতি? বারবার কেন একই কথা বলছো, শ্রেয়ান? একা বের হয়েছি তাতে কি এমন হয়েছে? আমাকে কি বাঘে খেয়ে ফেলবে? শ্রেয়ান এ প্রশ্নের জবাব দিল না। প্রীতিকে সে কিছুতেই বোঝাতে পারছে না তার মনের অবস্থাটা। অজানা আশঙ্কায় বুক কাঁপছে শ্রেয়ানের। আম্মু, আমি হাওয়াই মিঠাই খাব। রাস্তার ওপাশে হাওয়াই মিঠাই নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখিয়ে বলল শ্রুতি। প্রীতি ফোনটা কান থেকে নামিয়ে ড্রাইভারকে বলল, চাচা, গাড়িটা একটু থামান প্লিজ। লোকটা গাড়ি থামালে প্রীতি পুনরায় মোবাইল কানে চেপে শ্রেয়ানকে বলল, শ্রেয়ান, এখন রাখি। রাতে বাসায় আসবে কিন্তু। শ্রেয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, শ্রুতিকে নিয়ে সাবধানে যেও। পরে কথা হবে। আচ্ছা। প্রীতি ফোন কেটে শ্রুতিকে বলল, তুমি একটু বসো, আমি হাওয়াই মিঠাই নিয়ে আসছি। শ্রুতি বায়না ধরে বলল, আমি সাথে যাব। তোমাকে যেতে হবে না, তুমি বসো, আম্মু এক্ষুনি আসছি। প্রীতি গাড়ি থেকে নেমে হেঁটে রাস্তার ওপারে হাওয়াই মিঠাইওয়ালার কাছে গেল। প্রীতি কাছে যেতেই বৃদ্ধ লোকটা সহাস্যে জিজ্ঞেস করল, হাওয়াই মিঠাই লাগব? জি চাচা। 2টা দিন। লোকটা দুটো হাওয়াই প্রীতির দিকে বাড়িয়ে দিল। প্রীতি ও দুটো নিয়ে জিজ্ঞেস করল, কত টাকা চাচা? 10 টাকা কইরা। 2টা 20 টাকা। প্রীতি ব্যাগ হাতড়ে খুচরো টাকা পেল না, কেবল 50 টাকার একটা নোট ছাড়া। প্রীতি নোটটা লোকটার দিকে বাড়িয়ে দিতেই লোকটা বলল, আমার কাছে তো ভাঙতি নাই, মা। প্রীতি বলল, আমার কাছেও খুচরো নেই চাচা। লোকটা চিন্তিত গলায় বলল, তাইলে তোমারে 30 টাকা দিমু কেমনে? মাত্র 30 টাকাই তো। দিতে হবে না, রেখে দিন। তাইলে আরো 3টা লয়া যাও। না চাচা, এতগুলো কে খাবে? এই দুটো কিনেছি আমার মেয়ের জন্য। আপনাকে 30 টাকা ফেরত দিতে হবে না। আসি চাচা। প্রীতি হাওয়াই মিঠাই দুটি নিয়ে রাস্তা পার হতে নিল। ওপাশে উবারের জানালা দিয়ে মাথা বের করে শ্রুতি জিজ্ঞেস করল, কয়টা কিনছাম্মু? প্রীতি শ্রুতির দিকে তাকিয়ে ডান হাতের মধ্যমা ও তর্জনী তুলে দেখাল 2টা। শ্রুতি খুশি হয়ে হাসল। ঠিক তার 2 সেকেন্ডের মাথায় শ্রুতি আম্মু বলে চিৎকার করে উঠল। হাওয়াই মিঠাইওয়ালার হাত থেকে হাওয়াই মিঠাইয়ের লাঠিটা পড়ে গেল। আশেপাশের মানুষগুলো থমকে গেল এক মুহূর্তের জন্য, পরক্ষণেই অ্যাক্সিডেন্ট রব ছড়িয়ে পড়ল চারিদিকে। পিছালা কালো রাস্তাটা দ্রুত লাল হয়ে যাচ্ছে প্রীতির রক্তে। বিকেল 5টা। প্রীতিকে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হচ্ছে। হসপিটালের করিডোরে একটা চেয়ারে দুহাতে মুখ থেকে বসে আছে শ্রেয়ান। শ্রেয়ান কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছিল। সে, প্রীতি ও শ্রুতি পাহাড়ে বেড়াতে গিয়েছিল। শ্রুতির দুহাত ধরে রেখেছিল দুজন। হাঁটছিল পাহাড়ের উপরে। হঠাৎই ঘটে গেল এক অঘটন। আচমকা খাদে পড়ে গেল প্রীতি। শ্রুতির হাত থেকে ছুটে গেল প্রীতির হাতখানা। মধ্যে রাতে এই অদ্ভুত দুঃস্বপ্নটা দেখে চিৎকার করে উঠেছিল শ্রেয়ান। তার হাত পা কাঁপছিল থরথর করে। প্রীতি অনেক বুঝিয়ে শান্ত করেছিল ওকে। বাকি রাতে আর এক ফোঁটাও ঘুম হয়নি শ্রেয়ানের।
রাত থেকে শুরু করে আজ সারাদিন ওই স্বপ্নটাই ভাসছে শ্রেয়ানের অক্ষিপ্তে। এক মুহূর্তের জন্য নিজেকে শান্ত রাখতে পারছে না। অফিসেও কাজে মন দিতে পারছিল না। তাই শ্রাবণের আগেই অফিস থেকে চলে এসেছে। এমনিতেও শরীরটা ভালো ছিল না, মাথা ব্যথা করছিল প্রচণ্ড। কাল রাতে স্বপ্নটা দেখার পর কেবলই মনে হচ্ছিল প্রীতি তার আর শ্রুতির জীবন থেকে হারিয়ে যাবে। তবে কি সেটাই হতে যাচ্ছে? স্রষ্টা কি সত্যিই নির্দয়ের মতো তাদের কাছ থেকে কেড়ে নেবে প্রীতিকে? ভাবতেই শ্রেয়ানের চোখ উপচে জলের ফোয়ারা নামছে। এক মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে প্রীতি অন্তত বেঁচে যেন থাকে। শ্রেয়ানের পাশে মলিন মুখে বসে আছে শ্রেয়সী। কয়েক চেয়ার পরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে একটা চেয়ারে বসে আছেন কানিজ চৌধুরী। থেকে থেকে চিৎকার করে কেঁদে উঠছেন তিনি। মাঝে একবার গানও হারিয়েছিলেন। সারা জীবন তিনি কত কত মানুষের চিকিৎসা করেছেন, কত রক্তাক্ত মানুষ দেখেছেন। কিন্তু আজ নিজের মেয়েকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে নিজেকে সামলাতে পারছেন না কানিজ চৌধুরী। তার শরীর কাঁপছে। সব হারিয়ে কেবল মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে তিনি বেঁচে থাকার স্বপ্ন দেখেছেন। প্রতিনিয়ত লড়াই করে গেছেন জীবনের সাথে। তার সেই চোখের মণি দুটোর একটি আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অ্যাক্সিডেন্ট খুবই গুরুতর। এ ধরনের অ্যাক্সিডেন্টের রোগী সাধারণত বাঁচে না। কানিজ চৌধুরী সেটা ভালো করেই জানেন। তাই তো তার ভেতরটা আরও বেশি উথাল পাথাল করছে। তিতলি পাশের চেয়ারে বসে কানিজ চৌধুরীর পাশে বসে তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। শ্রাবণে মাথা থেকে ও মাথা পায়চারি করে যাচ্ছে। খবর পেয়ে অয়ন আর প্রত্যয় ছুটে এসেছিল হসপিটালে। শ্রুতি খুব কান্নাকাটি করছিল। চিৎকার করে বারবার বলেছিল, আমি আম্মুর কাছে যাব, আম্মুকে এনে দাও। শ্রুতিকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। তাই অয়ন আর প্রত্যয় শ্রুতিকে নিয়ে হসপিটালের বাইরে চলে গেছে। একটু ঘুরিয়ে চিপস টিপস কিনে দিয়ে যদি ওর কান্না বন্ধ করা যায়, এই আশায়। কিছুক্ষণ পর হুড়মুড় করে হসপিটালে ঢুকল প্রিয়ন্তী। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রীতিকে ফোন করেছিল প্রিয়ন্তী। কিন্তু প্রীতিকে ফোনে পাচ্ছিল না। পরে কানিজ চৌধুরীকে ফোন দিয়ে জানতে পারল প্রীতির অ্যাক্সিডেন্টের কথা। হসপিটালের ঠিকানা নিয়ে দ্রুত হসপিটালে ছুটল ও। প্রিয়ন্তীকে দেখতে পেয়ে কাপা পানিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কানিজ চৌধুরী। প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে হাউমাউ কাঁদতে শুরু করলেন তিনি। প্রিয়ন্তী একদিকে নিজে কাঁদছে, অন্যদিকে ভাঙা ভাঙা গলায় সান্ত্বনা দিয়ে যাচ্ছে কানিজ চৌধুরীকে। এক মুহূর্তের জন্য থমকে গেল শ্রেয়ান। সাথে তিতলি, শ্রাবণ ও শ্রেয়সী। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়ন্তীর দিকে। এ যেন আরেকটা প্রীতি দাঁড়িয়ে আছে তাদের সম্মুখে। একটুও পার্থক্য নেই দুজনের মধ্যে। তারা এই মেয়েটাকে প্রীতিই ভেবে নিত। যদি না তারা আগে থেকে জানত প্রীতির যমজ বোন প্রিয়ন্তীর কথা। খানিক বাদে শ্রুতিকে নিয়ে এলো প্রত্যয় আর অয়ন। শ্রুতি প্রিয়ন্তীকে দেখেই হুড়মুড় করে প্রত্যয়ের কোল থেকে নেমে প্রিয়ন্তীর কাছে গেল। আম্মু বলে জড়িয়ে ধরল প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী দুহাত বাড়িয়ে কোলে তুলে নিল শ্রুতিকে। শ্রুতি প্রিয়ন্তীর গালে চুমু খেয়ে বলল, তুমি তো এখন ভালো হয়ে গেছো আম্মু। তুমি জানো তোমার শরীর থেকে কত রক্ত বেরোচ্ছিল। আমি তো ভয় পেয়ে কান্না করে দিয়েছিলাম। এখন তোমার গায়ে একটুও রক্ত নাই। তুমি সুস্থ হয়ে গেছো। প্রিয়ন্তী কিছু বলল না, কেবল শ্রুতির কপালে আলতো করে চুমু খেল।
সেই সাথে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ওর চোখ থেকে। শ্রুতি জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন আম্মু? প্রিয়ন্তী জবাব দিল না। কান্নার দমকে তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। প্রীতিকে অপারেশন থিয়েটার থেকে বের করে কেবিনে দেওয়া হয়েছে, কিন্তু তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। মাথায় গুরুতর আঘাত লেগেছে, শরীরের বিভিন্ন অঙ্গে মারাত্মক ফ্র্যাকচার হয়েছে, রক্ত লেগেছে বেশ কয়েক ব্যাগ। অবস্থা বিবেচনা করে কাল সকালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দেবে। আপাতত কেবিনেই থাকবে। কেবল কানিজ চৌধুরীকে কেবিনে থাকার অনুমতি দিয়েছেন ডাক্তার তানিয়া আফরোজ। তাছাড়া একজন সেবিকা রাখা আছে, তিনি রাতে প্রীতির দেখভাল করবেন। হসপিটালে তো থাকার জায়গা নেই। দিন হলে তবু একটা কথা হতো, রাতের বেলা সবাই মিলে হসপিটালে থাকারও কোনো উপায় নেই। রাত 11টার দিকে বাসায় চলে গেছে অয়ন ও প্রত্যয়। এখন রাত 11:30। শ্রাবণ, শ্রেয়সী ও তিতলি বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কানিজ চৌধুরী আর শ্রেয়ান এখনো সেই একভাবে বসে আছে। তারা দুজনের কেউই হসপিটাল ছেড়ে যেতে রাজি না। প্রিয়ন্তীও থাকতে চেয়েছিল। তিতলি বলল, তুমি আমাদের বাসায় চলো প্রিয়ন্তী। প্লেনে অনেকটা জার্নি করেছ, এয়ারপোর্ট থেকে বেরিয়েই আবার হসপিটালে ছুটে এসেছ। এখন এমন রাত জেগে বসে থাকলে তো তোমার শরীর খারাপ হবে। তুমি আমাদের সাথে চলো, কাল সকালে আবার আসবে। কানিজ চৌধুরী বললেন, ও ঠিকই বলেছে। সারাদিন অনেক ধকল গেছে তোর উপর। এখন ওদের সাথে বাসায় গিয়ে একটু রেস্ট নেই। প্রিয়ন্তী বলল, তুমি বাসায় যাও আম্মু, আমি এখানে থাকি। কানিজ চৌধুরী ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমি আমার মেয়েকে রেখে কোথাও যাব না। আমি এখানেই থাকব। শেষমেশ একরকম বাধ্য হয়েই শ্রুতিকে নিয়ে ওদের সাথে শ্রেয়ানদের বাসায় গেল প্রিয়ন্তী। রাত 12:30। শ্রুতি ঘুমোচ্ছে। ঘুমন্ত শ্রুতির চুলে হাত বুলিয়ে দিচ্ছে প্রিয়ন্তী। মনটা তার পড়ে আছে হসপিটালে, প্রীতির কাছে। আজ কি হওয়ার কথা ছিল, আর কি হল? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রিয়ন্তীর বুক চিরে। ঘুমের মধ্যে প্রিয়ন্তীর একটা হাত ধরে রেখেছে শ্রুতি। প্রিয়ন্তীকে দেখার পর থেকে ওকেই মা ভাবছে শ্রুতি। ছোট্ট শ্রুতি জানে না তার মা জীবন মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকল তিতলি। বিছানায় শ্রুতির পাশে গিয়ে বসল। একবার শ্রুতির দিক তাকিয়ে বলল, শ্রু ঘুমিয়ে গেছে? প্রিয়ন্তী ছোট্ট করে জবাব দিল, হুম। তিতলি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সকাল থেকে কত উৎসুক ছিল প্রীতি। সে এতদিন পর তার বোনকে দেখবে, খুশি যেন আর ধরছিল না তার। কিন্তু কি হল? আল্লাহ, মেয়েটাকে আপনি সুস্থ করে দিন। শেষ কথাটা শূন্যে তাকিয়ে বলল তিতলি। প্রিয়ন্তী কিছু বলল না। তিতলি বলল, অনেক রাত হয়েছে। আমি খাবার গরম করেছি। খাবে এসো। আমি খাবো না আপা। অল্প করে হলেও খেতে হবে। এসো। আমি খাবো না। খিদে নেই। খিদে থাকে না কিভাবে? প্লেনে কি খেয়েছ না খেয়েছ? তারপর তো আর কিছু খাওনি। হসপিটালে জোর করে তুমি, শ্রেয়ান বা কানিজ আন্টি কাউকেই কিচ্ছুটি খাওয়াতে পারিনি। এখন অন্তত না বলো না। ডাইনিং রুমে শ্রাবণ, শ্রেয়সী আমাদের অপেক্ষায় বসে আছে। এসো। তিতলি প্রিয়ন্তীর হাত ধরে টানল। তবু প্রিয়ন্তী বিছানা ছেড়ে উঠল না। বলল,
আমার বোনটা মৃত্যুর সাথে লড়ছে। আমার গলা দিয়ে কি করে খাবার নামবে আপা? যেদিন অস্ট্রেলিয়া যাচ্ছি সেদিন এয়ারপোর্টে প্রীতি আমাকে জড়িয়ে ধরে বলেছিল, যেদিন আবার বাংলাদেশে ফিরব সেদিনও এয়ারপোর্টে সেই একই জায়গায় দাঁড়িয়ে ও ওভাবেই আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু প্রীতি কথা রাখেনি আপা। ও এয়ারপোর্টে যায়নি, চলে গেল হসপিটালে। এমন তো কথা ছিল না। বলতে বলতে হু হু করে কেঁদে ফেলল প্রিয়ন্তী। তিতলি চুপ করে রইল। প্রিয়ন্তীকে সান্ত্বনা দেওয়ার মতো শব্দ আপাতত তার শব্দভাণ্ডারে মজুদ নেই। সারা রাতে দু চোখের পাতা এক করেনি প্রিয়ন্তী। এক্সিডেন্ট প্রীতির হয়েছে, রক্ত প্রীতির শরীর থেকে বেরিয়েছে। কিন্তু একই যন্ত্রণা যেন প্রিয়ন্তীর শরীরেও হচ্ছে। গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে বোনের সুস্থতা কামনা করেছে। খুব ভোরে ঘুম থেকে উঠে চুলোয় রান্না চাপায় তিতলি। রান্না শেষ করতে করতে সকাল হয়ে যায়। তিতলি শ্রুতিকে নিয়ে বাসায় থাকবে। প্রিয়ন্তী ও শ্রেয়সীকে নিয়ে হসপিটালে যাবে শ্রাবণ। প্রিয়ন্তীকে নাস্তা করতে বললে সে খেতে অস্বীকৃতি জানায়। কিন্তু তিতলি চেপে ধরে। প্রিয়ন্তী রাতেও কিছু খায়নি। এখন অন্তত কিছু মুখে না দিয়ে সে বের হতে দেবে না। এক পর্যায়ে তিতলির জোড়াজুড়িতে কেবল একটা পরোটা খেল প্রিয়ন্তী। তিতলি একটা টিফিন বক্সে শ্রেয়ান ও কানিজ চৌধুরীর জন্য নাস্তা সাজিয়ে দেয়। শ্রুতিকে কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে তিতলির কাছে রেখে ওরা তিনজন বেরিয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে গিয়ে দেখল কলতান মিত্র ও তার স্ত্রী চলে এসেছেন হসপিটালে। এতদিন পর বঞ্জিকে দেখতে পেয়েছেন, কলতান মিত্রের আজ খুশি থাকার কথা। কিন্তু আরেক বঞ্জির এহেন অবস্থায় তিনি চেয়েও খুশি হতে পারছেন না তিনি। তবু মলিন হেসে প্রিয়ন্তীকে বুকে টেনে নিলেন কলতান মিত্র। শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন প্রিয়ন্তীকে। আজ বিকেল 4টায় ইশতিয়াক চৌধুরীর ফ্লাইট ঢাকায় এসে পৌঁছেছে। মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে এত বছরের সমস্ত অভিমান ভুলে গিয়ে তিনি চলে এসেছেন বাংলাদেশে। প্রীতির অ্যাক্সিডেন্টের কথা শোনামাত্র বুকের ভেতর ছ্যাঁত করে উঠেছিল তার। বুকের রক্ত ছলকে উঠেছিল। আর থাকতে পারেননি ওই দূরদেশে। নেক্সট ফ্লাইটের টিকিট কেটে বাংলাদেশের প্লেনে উঠেছেন। বোধহয় অনাকাঙ্ক্ষিত কিছু তার ভেতরে নাড়া দিয়েছিল। হয়তো মনটা অজানা কোনো সংকেত দিয়েছিল। নয়তো এতগুলো বছরে এত ঘটনাও যাকে দেশে টেনে আনতে পারেনি, তিনি প্রীতির অ্যাক্সিডেন্টের কথা শুনে এভাবে হুড়মুড় করে চলে আসবেনই বা কেন? প্রীতির অ্যাক্সিডেন্টের খবর শুনেছেন আজ 3 দিন। এই 3টা দিন যে তার কেমন কেটেছে এটা কেবল তিনিই জানেন। ইমিগ্রেশন কাউন্টার থেকে বেরিয়ে দোকান থেকে একটা সিম কার্ড কিনলেন তিনি। মোবাইলে সিম সেট করে প্রথমেই ডায়াল করলেন প্রিয়ন্তীর নম্বরে। বার কয়েক রিং বেজে ফোন কেটে গেল। প্রিয়ন্তীকে ফোনে না পেয়ে ফোন করলেন ইলমাকে। কয়েকবার রিং বাজার পর ফোন তুললেন ইলমা। হ্যালো, কে? ওপাশ থেকে বললেন ইলমা। ইলমা, আমি ইশতিয়াক। ইশতিয়াক ভাই। আপনার ফোন বন্ধ কেন ভাই? দুপুর থেকে লাগাতার কল করেছি আপনাকে। আমি প্লেনের ভেতরে ছিলাম। বাংলাদেশে এসেছি। ইলমা মোবাইলটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। এটা বাংলাদেশি নম্বর। তার মানে সত্যিই তার ভাই এখন বাংলাদেশে। ইশতিয়াক চৌধুরী বললেন, আমি এখান থেকেই হাসপাতালে আমার মেয়ের কাছে যাব। প্রীতি কোনো হাসপাতালে ভর্তি আছে? হাসপাতালে যেয়ে কোনো লাভ নেই ভাই। প্রীতি হাসপাতালে নেই। ইলমার গলাটা কেমন ভেজা ভেজা লাগল। সে কি কাঁদছে?
অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল ইশতিয়াক চৌধুরীর। তিনি ধরা গলায় বললেন, আমার মেয়েটা ভালো আছে তো ইলমা? ও ঠিক আছে তো? এবার শব্দ করে কেঁদে ফেললেন ইলমা। কাঁদতে কাঁদতে বললেন, আমাদের প্রীতি আর বেঁচে নেই ভাই। ও আমাদের ছেড়ে চলে গেছে। ফোন কানে চেপে ঠায় দাঁড়িয়ে রইলেন ইশতিয়াক চৌধুরী। কোলাহলপূর্ণ রাস্তায় যানবাহনের শব্দ, গাড়ির হর্ন, মানুষের চিৎকার চেঁচামেচি কোনো কিছুই কর্ণকুহরে প্রবেশ করছে না ইশতিয়াক চৌধুরীর। সবকিছু ছাপিয়ে তার কানে কেবল ইলমার কথাটাই বাজছে। প্রীতি আর বেঁচে নেই। সন্ধে 6টার দিকে কানিজ চৌধুরীর বাসার সামনে ট্যাক্সি থামে। কাপা বুক ও কাপা হাত পানিয়ে ট্যাক্সি থেকে নেমে তিনি বাসার দিকে পা ফেলেন ইশতিয়াক চৌধুরী। শরীরটা 10 গুণ ভারী লাগছে তার। এই ভারী শরীর নিয়ে সামনে এগোনো যে বড্ড কষ্টকর। সদর দরজা খোলাই ছিল। আহাজারি, কান্নার শব্দ বাইরে থেকেই শুনতে পেলেন তিনি। এই মুহূর্তে ইশতিয়াক চৌধুরীর পা দুটো সামনে এগুতে চাচ্ছে না। তবুও যথেষ্ট মানসিক শক্তি নিয়ে ভেতরে গেলেন তিনি। ভেতরে গিয়েই চোখে পড়ল একটি দৃশ্য। একজন বাবার কাছে এর চেয়ে নির্মম, নিদারুণ, নিষ্করুণ ও নিষ্ঠুরতম দৃশ্য আর কিছুই বোধহয় হতে পারে না। ড্রয়িং রুমের মেঝেতে সাদা ধবধবে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে প্রীতির নিথর দেহখানা। কয়েকজন মহিলা ওর পাশে বসে তসবিহ জপছেন। হঠাৎ প্রিয়ন্তী দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াক চৌধুরীর বুকের উপর। দুহাতে বাবার পরনের শার্ট খামচে ধরে চিৎকার করে বলতে লাগল, তুমি এত দেরি করে কেন এলে আব্বু? আমার বোনটা তো চলে গেছে অভিমান করে। ও আর বেঁচে নেই আব্বু। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল প্রিয়ন্তী। কান্নার জন্য তার কথাগুলো অস্পষ্ট শোনাচ্ছে। কান্নার দমকে শরীর কেঁপে কেঁপে উঠছে প্রিয়ন্তীর। ইশতিয়াক চৌধুরী অনড় দাঁড়িয়ে তাকিয়ে রইলেন প্রীতির লাশের দিকে। তিনি মনে প্রাণে চাইছেন, এটা যেন দুঃস্বপ্ন হয়। যেন ঘুম ভাঙলেই তিনি প্রীতির কণ্ঠ শুনতে পাবেন। ইলমা এসে হাত রাখলেন ইশতিয়াক চৌধুরীর কাঁধে। বললেন, টানা দিন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে আজ দুপুরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে আমাদের প্রীতি। তোমাকে অনেকবার কল করেছিলাম, কিন্তু পাইনি। ভালো হয়েছে তুমি চলে এসেছ। শেষবারের মতো মেয়েটাকে চোখের দেখা দেখে নাও ভাই। শাড়ির আঁচলে চোখের পানি মুছতে মুছতে বললেন ইলমা। ইশতিয়াক চৌধুরী প্রিয়ন্তীকে সরিয়ে এগিয়ে গেলেন সামনে। হাঁটু গেড়ে বসলেন প্রীতির লাশের পাশে। এই মেয়েটাকে একদমই কাছে পাননি তিনি। ছোটবেলায় তার 2 মেয়েকে কাছে না পেলেও শেষ 5টা বছর প্রিয়ন্তী তার কাছে ছিল। কিন্তু প্রীতি তার জন্য সবসময়ই ছিল অধরা। কেবল মোবাইল কিংবা ল্যাপটপের স্ক্রিনে ভিডিও কলে মেয়েটার চেহারা দেখেছেন। কিন্তু মেয়েকে ছুঁয়ে দেখেন না, আদর করেন না অনেকগুলো বছর। হাত বাড়িয়ে প্রীতির ডানগালে হাত রাখলেন ইশতিয়াক চৌধুরী। সাথে সাথে ভেতরটা কেঁপে উঠল তার। প্রীতির শরীর বরফের মতন ঠান্ডা, মুখ রক্তশূন্য। আচমকাই ঝোড়োঝড়ো করে কেঁদে উঠলেন ইশতিয়াক চৌধুরী। মেয়ের অকাল প্রণয় কলিজাটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। হৃদয় হচ্ছে রক্তক্ষরণ। ভেতরের রক্তক্ষরণ কেউ দেখতেও পায় না। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে সাদা কাপড়ে আবৃত প্রীতির লাশটার দিকে তাকিয়ে আছে শ্রেয়ান। তার চোখ শুকনো, জলের ছিটেফোঁটাও নেই 2 চোখে। ডাক্তার যখন বলল প্রীতি আর বেঁচে নেই, তখন থেকেই শ্রেয়ানের অনুভূতিগুলো কেমন ভোঁতা হয়ে গেছে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। চেতনহীন স্ত্রীর মাথার কাছে বসে আছেন ইশতিয়াক চৌধুরী। কানিজ চৌধুরীর হুঁশ নেই। দাফন করার জন্য প্রীতির লাশ নিয়ে যাবার সময় কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছিলেন তিনি। ইশতিয়াক চৌধুরী তাকিয়ে আছেন স্ত্রীর মুখপানে।
কানিজ চৌধুরীর দীঘল চুলগুলো বাতাসে নড়ছে না। বালিশের উপর স্থির পড়ে আছে। ঝকঝকে মুখটায় কি অমোচনীয় দুঃখের ছাপ। কি গোছালো রূপ তার বিরূপ নিয়তির কাছে নিজেকে বিসর্জন দিয়েছে। ইশতিয়াক চৌধুরী হাত রাখলেন চেতনহীন স্ত্রীর মাথায়। তার চোখ দিয়েও জলের ফোয়ারা নেমেছে। আদরের মেয়েটাকে মাটির ঘরে একলা রেখে এসেছেন তিনি। কলিজাটা যেন জ্বলসে যাচ্ছে তার। প্রীতির দাফন শেষে ও বাড়িতে আর যায়নি শ্রেয়ান। চলে এসেছে নিজের বাড়ি। বাড়িতে ঢুকে সোজা চলে এলো নিজের ঘরে। যে ঘরটা এতদিন প্রীতি ও তার ছিল, দরজা আটকে ধপ করে ফ্লোরে বসে পড়ল শ্রেয়ান। এই ঘরের প্রতিটি কোণায় প্রীতির স্মৃতি। স্মৃতিগুলো যেন লেপ্টে আছে ঘরের সব জিনিসপত্রের ওপর। যেদিকে তাকায় সেদিকেই প্রীতির স্মৃতি। নিজ হাতে সাজানো এই ঘরটায় আর কখনো প্রীতির পায়ের ছাপ পড়বে না। আর কখনোই ছুঁয়ে দেখবে না এই ঘরের জিনিসগুলো। আচমকাই চিৎকার করে উঠল শ্রেয়ান। জমানো কান্নাগুলো উগরে দিল বাহিরে। তার চিৎকারের আওয়াজে দেওয়ালের মতো জড় পদার্থটাও যেন কেঁপে উঠল। প্রীতি মারা গেছে আজ 20 দিন হল। সময় তো থেমে থাকেনি। সময় এগিয়েছে। সময়ের সাথে সাথে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক নিয়মে চলতে শুরু করেছে। প্রীতি মারা যাবার পর সপ্তাহ খানেকের মতো অফিসের পা মারায়নি শ্রেয়ান। দিন রাত পড়েছিল বদ্ধ ঘরে। এখন আবার অফিসে যাওয়া শুরু করেছে। বাস্তবতাকে কে কবে হারাতে পেরেছে? তাই বাস্তবতা মেনে নিয়েই জীবনের পথে এগিয়ে যেতে হবে। বারান্দায় ইজি চেয়ারটায় বসে বাইরের পানে তাকিয়ে আছেন ইশতিয়াক চৌধুরী। তার দৃষ্টি মলিন, চেহারায় বিষণ্ণতার ছাপ। প্রীতি মারা যাবার পর 4 দিন ছিলেন এ বাসায়। তার পরের দিনগুলো ইলমার বাসাতেই ছিলেন। কাল আবার কি মনে করে এ বাসায় এসেছেন। তবে এখন অবধি স্ত্রীর সাথে তার একটা কথাও হয়নি। 1 কাপ চা হাতে বারান্দায় এল প্রিয়ন্তী। দাঁড়ালো ইশতিয়াক চৌধুরীর পাশে। ইশতিয়াক চৌধুরী টের পেলেন না। আব্বু, তোমার চা। প্রিয়ন্তীর কথায় চোখ ফিরিয়ে ওর দিকে তাকালেন ইশতিয়াক চৌধুরী। হাত বাড়িয়ে চায়ের কাপটা হাতে নিলেন। প্রিয়ন্তী যেতে নিলে ইশতিয়াক চৌধুরী বললেন, কোথায় যাচ্ছিস? একটু বস আমার পাশে। প্রিয়ন্তী বেতের মোড়াটা টেনে ইশতিয়াক চৌধুরীর পাশে বসে বলল, বসলাম। বলো কি বলবে? চায়ের কাপে চুমুক দিলেন ইশতিয়াক চৌধুরী। বললেন, কিছু বলবো না। একটু পাশে বসে থাক। ভালো লাগছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে প্রিয়ন্তী বলল, অস্ট্রেলিয়া কবে ফিরে যাচ্ছ? জবাব দিলেন না ইশতিয়াক চৌধুরী। প্রিয়ন্তী বলল, ছোটবেলা থেকে আমাদের সমস্ত আবদার ছিল আম্মুর কাছে। আম্মু একাই আমাদের সমস্ত আবদার মিটিয়েছে। তোমাকে তো কখনো আমাদের আবদার মেটাতে হয়নি আব্বু। কেবলমাত্র একটা আবদার তোমার কাছে করেছিলাম, আমরা 2 বোন। তাও তুমি রাখলে না। কি হতো যদি একবার নিজের ইগো বিসর্জন দিয়ে আম্মুর কাছে ক্ষমা চাইতে? আমার বোনটা তো তার অপূর্ণ ইচ্ছে নিয়ে দুনিয়া থেকে চলে গেল। কোনো একদিন দেখবে আমিও ওর মতো চলে যাব। তুমি অস্ট্রেলিয়া চলে যাও। তোমাদের রাগ, অভিমান আর ইগো নিয়েই তোমরা থাক। প্রিয়ন্তী উঠে চলে এল। ইশতিয়াক চৌধুরী চায়ের কাপে আর চুমুক দিলেন না। কাপটা রেখে দিলেন ফ্লোরে। একরাশ শূন্যতা এসে ভর করেছে বুকের পাঁজরে। চোখ দুটো জ্বলছে। চোখের পানিরা হামলা করছে বাইরে বেরিয়ে আসার জন্য। এক্ষুনি টুপ করে পড়বে বোধহয়। প্রিয়ন্তীদের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে আছে শ্রেয়ান। প্রীতি মারা যাবার পর থেকে শ্রুতি এ বাড়িতে প্রিয়ন্তীর কাছেই ছিল। যেহেতু ওদের চেহারা সম্পূর্ণ এক, তাই প্রিয়ন্তীকেই মা ভেবে নিয়েছে শ্রুতি। তাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না যে প্রিয়ন্তী ওর মা নয়।
শ্রেয়ান আজ এসেছে শ্রুতিকে নিয়ে যাওয়ার জন্য। প্রিয়তমাকে তো হারালই, কলিজার টুকরো শ্রুতিটাও পড়ে আছে এখানে। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকলেও দিনশেষে বড় একলা লাগে ওর। কিন্তু শ্রুতিকেও প্রিয়ন্তীর কাছ থেকে নেওয়া যাচ্ছে না। আজ শ্রেয়ান এসেছে জোর করে হলেও শ্রুতিকে নিয়ে যাবে। শ্রুতি ঘুমোচ্ছে, সজাগ থাকলে যেতে চাইবে না। আপনি বরং ঘুমের মধ্যেই ওকে নিয়ে যান। প্রিয়ন্তীরও ইচ্ছে করছে না শ্রুতিকে পাঠিয়ে দিতে। মেয়েটার উপর বড্ড মায়া জন্মে গেছে। শ্রুতিকে আজকাল বোনের মেয়ে মনে হয় না। শ্রুতি যখন ওকে আম্মু বলে ডাকে তখন নিজেকে শ্রুতির আপন মাই মনে হয়। কিন্তু শ্রুতিকে ছাড়া থাকতে যে শ্রেয়ানের ভালো লাগে না এটা প্রিয়ন্তী বোঝে। সে কারণেই শ্রুতিকে শ্রেয়ানের সাথে পাঠিয়ে দিতে চাইছে। কিন্তু শ্রুতিটা তাকে ছেড়ে যেতেই চাইছে না। প্রিয়ন্তীর কথায় সম্মত হয়ে শ্রেয়ান বলল, ঠিক বলেছ। জেগে থাকলে ওকে নিতে বরং আরো কষ্ট হবে। আসুন। প্রিয়ন্তী তার ঘরের দিকে এগোল। পেছনে শ্রেয়ান। বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে শ্রুতি। প্রিয়ন্তী দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। শ্রেয়ান আস্তে করে শ্রুতিকে কোলে তুলে নিল। তারপর প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বলল, আসি। প্রিয়ন্তী শ্রুতির কপালের চুলগুলো সরিয়ে দিয়ে আলতো করে চুমু খেল কপালে, মৃদু কণ্ঠে বলল, নিয়ে যান। জেগে গেলে আবার কান্নাকাটি করবে, যেতে চাইবে না। চলবে। মাতোয়ারা। লেখা ফারজানা ফাইরুজ তানিশা। পর্ব ৩৯। খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন কানিজ চৌধুরী। দুহাতে বুকের সাথে চেপে ধরে রেখেছেন প্রীতির ফ্রেমবন্দি একটা ছবি। তার বন্ধ চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছেন অঞ্জল। শব্দহীন পায়ে ঘরে ঢুকলেন ইশতিয়াক চৌধুরী। এগিয়ে গিয়ে বসলেন স্ত্রীর পাশে। শব্দ না হলেও কানিজ চৌধুরী ঠিকই টের পেলেন স্বামীর উপস্থিতি। আজও এই মানুষটার নিঃশ্বাসের শব্দই তার আগমনী বার্তা জানিয়ে দেয়। চোখের পাতা খুলে একবার ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালেন কানিজ চৌধুরী। পরক্ষণেই আবার চোখ নামিয়ে নিচে তাকালেন। আমাকে কি ক্ষমা করা যায় না কানিজ? আকুতি ভরা কণ্ঠে বললেন ইশতিয়াক চৌধুরী। কানিজ চৌধুরী চোখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালেন ইশতিয়াক চৌধুরীর দিকে। কতগুলো বছর পর স্বামীর মুখে নিজের নাম শুনলেন তিনি। তার মনে এই মুহূর্তে ইশতিয়াক চৌধুরীর প্রতি রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। সময়ের সাথে সাথে এইসব অনুভূতি তো সেই কবেই ক্ষয়ে গেছে। শুধু ছিল অপেক্ষা। ইশতিয়াক চৌধুরী আবার তার কাছে ফিরে আসবেন, এই অপেক্ষা ছিল তার। চোখ থেকে কাচের চশমাটা খুলে পাশে রাখলেন ইশতিয়াক চৌধুরী। বললেন, আমার একটা ভুলের জন্য আমাকে আর শাস্তি দিও না কানিজ। জীবনের সাথে লড়াই করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। অনেকগুলো বছর স্ত্রী সন্তানদের কাছ থেকে দূরে থেকে দুঃখ কষ্টের অনলে নিজেকে পুড়িয়েছি। আমি আর পারছি না। আমার মেয়েরা বাবা থাকা সত্ত্বেও বাবার আদর, ভালোবাসা পায়নি। প্রীতিটা তো একদমই পায়নি। আমার সেই মেয়েটা অপূর্ণতা নিয়েই পৃথিবী ছেড়ে চলে গেল। এক মেয়েকে তো চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। তোমাকে আর প্রিয়ন্তীর কাছ থেকে আর দূরে থাকতে পারবো না কানিজ। আমাকে আর দূরে ঠেলে দিও না কানিজ, প্লিজ। ডুকরে কেঁদে উঠলেন কানিজ চৌধুরী। কাঁদতে কাঁদতে মাথাটা এলিয়ে দিলেন স্বামীর বুকে। ইশতিয়াক চৌধুরী পরম যত্নে স্ত্রীর মাথাটা চেপে ধরলেন তার বুকের সাথে। দুজনের চোখ দিয়েই জলের ফোয়ারা নেমেছে। রাত ৯টা। শ্রেয়ান তো চলে গেছে শ্রুতিকে নিয়ে।
প্রিয়ন্তীকে ফেলে দিয়ে গেছে মন খারাপের মহাসমুদ্রে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি নিয়ে পড়তে বসল প্রিয়ন্তী। চোখ তার সাদা কালো বইয়ের পাতায় থাকলেও মনটা পড়ে আছে শ্রুতির কাছে। মেয়েটা এখন কি করছে? ভাবতে ভাবতেই প্রিয়ন্তীর ফোনটা বেজে উঠল শব্দ করে। ফোন হাতে নিয়ে দেখল একটা আননোন নম্বর। প্রিয়ন্তী কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো প্রিয়ন্তী? জি ভালো। কে বলছেন? আমি তিতলি, শ্রুতির বড় আম্মু। ও আচ্ছা, কেমন আছেন আপা? আল্লাহ রাখছে ভালোই। শ্রুতির কি অবস্থা ভাবি? মেয়েটাকে মিস করছি ভীষণ। ও কি ঘুমিয়ে গেছে? না বোন, আমি মূলত ওর জন্যই তোমাকে ফোন করেছি। শ্রুতিটা খুব জ্বালাচ্ছে। শ্রেয়ান তো শ্রুতিকে ঘুমোনো অবস্থায় নিয়ে এসেছে। ঘুম থেকে উঠেই বেচারি আম্মু আম্মু করে কাঁদছে। আমি, শ্রেয়ান কিংবা শ্রেয়সী কেউ শান্ত করতে পারছি না মেয়েটাকে। এখন অবধি কিছু মুখেও দেয়নি মেয়েটা, খালি মাকে চাইছে। শ্রেয়ান তো মাঝে মাঝেই অফিসিয়াল কাজে ঢাকার বাইরে যেত, কিন্তু প্রীতিকে ছাড়া একটা মুহূর্তও কোথাও থাকেনি শ্রুতি। মেয়েটা একেবারে ওর মায়ের ন্যাওটা ছিল। ও তো বুঝতেই চাইছে না ওর মা এই পৃথিবীতে নেই। তুমি আর প্রীতি তো দেখতে হুবহু একই রকম, তাই তোমাকেই ওর মা ভেবে নিয়েছে। বিকেলে বাসায় আসার পর থেকে একটানা চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, খালি তোমার কাছে যেতে চাচ্ছে। ঘরের জিনিসপত্র সব ছেড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমরা কেউই ওকে থামাতে পারছি না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে প্রিয়ন্তী বলল, আমারও শ্রুতিকে ছাড়া ভালো লাগছে না ভাবি। আচ্ছা, আপনি একটু শ্রুতিকে ফোনটা দিন। আমি ওর সাথে কথা বলে দেখি ওকে শান্ত করতে পারি কিনা। আচ্ছা, দিচ্ছি। তিতলি ফোনটা শ্রুতির দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার আম্মু ফোন দিয়েছে। শ্রুতি খপ করে তিতলির হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরল। তুমি আমাকে পাঠিয়ে দিয়েছ কেন আম্মু? তুমি জানো না আমার তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়? তুমি চলে আসো আম্মু। কান্নাবিজড়িত গলা শ্রুতির। প্রিয়ন্তী বলল, কেঁদ না আম্মু। তুমি তো ভালো মেয়ে, তাই না? আমি নেই তো কি হয়েছে? তোমার বাপি তো তোমার কাছে আছে। তারপর বড় আম্মু আছে, ফুপ্পি আছে। আমার তোমাকে চাই। প্লিজ আসো না আম্মু। আচ্ছা, ঠিক আছে। এখন তো রাত, সকাল হলেই আম্মু চলে আসব। শ্রুতি নাছোড়বান্দার মতন বলল, না না, সকালে না, এখনই আসবে তুমি। তুমি রাতটা একটু অপেক্ষা করো সোনা। আম্মু সকালেই চলে আসব। শ্রুতি এবার জোরে চিৎকার শুরু করে দিল। চেঁচিয়ে বলল, তুমি এক্ষুনি আসবে আম্মু, নয়তো আমি ভেঙে ফেলব। প্রিয়ন্তী একটু ভেবে বলল, তোমার বাপি কি তোমার পাশে আছে? হ্যাঁ। তাকে একটু ফোনটা দাও তো। শ্রেয়ান সোফায় হেলান দিয়ে বসেছিল। শ্রুতিকে সামলাতে গিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে বেচারা। শ্রুতি ফোনটা শ্রেয়ানের হাতে দিয়ে বলল, আম্মু কথা বলবে তোমার সাথে। শ্রেয়ান ফোনটা কানে নিয়ে বলল, বলো প্রিয়ন্তী। কি করব ভাইয়া? শ্রুতি তো কান্নাকাটি করছে, আমায় যেতে বলছে। আমি কি আসব? রাত 9টা বাজে প্রিয়ন্তী। এখন তুমি কিভাবে আসবে? আব্বুকে বললে আব্বু পৌঁছে দিয়ে আসবে। লাগবে না, আমিই পারব শ্রুতিকে সামলাতে। কিন্তু ভাইয়া, ও
ও তো কাঁদছে। বললাম তো। আমি পারবো আমার মেয়েকে সামলাতে। তোমায় ভাবতে হবে না। শ্রেয়ান ফোন রেখে দিল। বিরক্ত লাগছে তার। শ্রুতি আবার চিৎকার শুরু করে দিল। তার মাকে চাই, চাই। তিতলি বলল, প্রিয়ন্তী যখন আসতে চাইছে তুমি বারণ করলে কেন, শ্রেয়ান? বিকেল থেকে তো আমরা কম চেষ্টা করলাম না, কেউ পেরেছি শ্রুতির কান্না বন্ধ করতে? প্রিয়ন্তী ছাড়া আর কেউ পারবেও না সেটা। পারতে হবে ভাবি। প্রিয়ন্তী শ্রুতির মায়ের মতো দেখতে হলেও সে শ্রুতির মা নয়। এটা শ্রুতিকে বুঝতে হবে। এতদিন শ্রুতি ওই বাড়িতে প্রিয়ন্তীর কাছে ছিল, এখন আবার প্রিয়ন্তীকে এ বাড়িতে এনে রাখব? এভাবে কতদিন চলবে? বরং শ্রুতি প্রিয়ন্তীর সাহচর্য পেলে শ্রুতি আরও বেশি প্রিয়ন্তীকে আঁকড়ে ধরব। প্রিয়ন্তীরও লাইফ আছে। ওকে সবসময়ের জন্য এ বাড়িতে রাখতে পারব না। কিংবা শ্রুতিকেও ওই বাড়িতে প্রিয়ন্তীর কাছে রাখতে পারব না। আমি তো পারব না আমার মেয়েকে ছাড়া থাকতে। আসলে ভুলটা আমারই হয়েছে। প্রীতি মারা যাবার দু একদিন পরেই যদি শ্রুতিকে প্রিয়ন্তীর কাছ থেকে নিয়ে আসতাম, সেটাই ভালো হতো। ভুলই ঘরের মধ্যে কাঁচ ভাঙার বিকট শব্দে থেমে যেতে হলো শ্রেয়ানকে। কাচের ফুলদানিটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরময়ে। পাশেই দাঁড়িয়ে আছে শ্রুতি। সে কাঁদতে কাঁদতে বলছে, আম্মুকে এনে না দিল সব ভেঙে ফেলব আমি। শ্রেয়ানের মেজাজ গরম হয়ে গেল। সারাদিন অফিস করে আবার বিকেল থেকে শ্রুতিকে নিয়ে হুহুত ঝোঁকি ঝামেলা পোহাতে হয়েছে। এখন অবধি শান্ত হচ্ছে না মেয়েটা। শ্রেয়ান উঠে গিয়ে শ্রুতির হাত টেনে ওকে বিছানায় বসাল। শ্রুতি উঠে যেতে নিলেই শ্রেয়ান ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। বড্ড বার বেড়ে গেছ তুমি। আর একদম বাড়াবাড়ি করবে না। এখন থেকে আমি যেটা বলবো, কেবল সেটাই শুনবে। তুমি এখন খাবে, তারপর ঘুমোবে। আর একটাও কথা বলবে না। তিতলি বলল, ওকে এভাবে ধমকাচ্ছ কেন শ্রেয়ান? বাচ্চা মেয়ে। শ্রেয়ান সে কথার জবাব না দিয়ে বলল, একটা প্লেটে ভাত আর তরকারি নিয়ে এসো ভাবি। তিতলি ঘর থেকে বেরিয়ে গেল। শ্রুতির কান্না থামছে না। সে কেঁদেই চলেছে। শ্রেয়ান শ্রুতিকে আবার ধমক দিল, চুপ করতে বলেছি তোমায়। কান্না বন্ধ কর বলছি। শ্রেয়ানের ধমকে শ্রুতির কোনো হেলদোল হল না। সে কেঁদেই চলছে। শ্রেয়ান এবার গলার জোর বাড়িয়ে বলল, শ্রুতি। কেঁপে উঠল শ্রুতি। শ্রেয়সী ঘরে ঢুকছিল। শ্রেয়ানের গলার আওয়াজে চমকে উঠল সে। দ্রুত পায়ে এগিয়ে এলো ওদের কাছে। বলল, বাচ্চা মেয়েটাকে ধমকাচ্ছিস কেন, ভাইয়া? ও তো কিছু বোঝে না। প্রিয়ন্তী আপুকেই ওর আম্মু ভাবছে। ওরই বা কি দোষ? প্রিয়ন্তী আপুকে যতবার দেখি আমি নিজেও তো ভরকে যাই। বারবার ভুল করে ভাবি এটাই আমার ভাবি। আর শ্রুতি তো 4 বছরের বাচ্চা মেয়ে। শ্রেয়ান চুপ করে রইল। তিতলি ঘরে ঢুকল প্লেট আর গ্লাস হাতে। সাথে এলো কাজের মেয়ে আনুশকা। আনুশকার আসল নাম লিমা। তাদের গ্রামের কেউ একজন নাকি বলেছিল, তাকে দেখতে হিন্দি সিনেমার আনুশকা শর্মার মতো। লিমা কখনো হিন্দি ছবি দেখেনি, সে আনুশকা শর্মাকেও চেনে না। তবে কোনো নায়িকার সাথে তার চেহারার মিল আছে, এটা শুনে সে বেজায় খুশি। সেই থেকে নিজের নাম পাল্টে লিমা থেকে আনুশকা হয়ে গেছে।
কেউ তার নাম জিজ্ঞেস করলে আনুশকা নামেই নিজের পরিচয় দেয়। তিতলি আনুশকাকে বলল, কাঁচগুলো তুলে ফ্লোরটা পরিষ্কার করে ফেল আনুশকা। দেখিস কাঁচ আবার পায়ে যেন না গাঁথে। শ্রেয়ান তিতলির হাত থেকে প্লেটটা নিয়ে ভাত মেখে শ্রুতিকে আদেশের গলায় বলল, হা করো। শ্রুতি হাতও করলই না, উল্টে মুখ ঘুরিয়ে নিল। শ্রেয়সী বলল, ভাইয়া তুই সর, আমি ওকে খাইয়ে দিচ্ছি। শ্রেয়ানের ভাবান্তর হল না। সে আবারও শ্রুতিকে বলল, কি বলেছি শুনতে পাচ্ছ না? হা করো। শ্রুতি হঠাৎ এক কাণ্ড করে বসল। শ্রেয়ানের হাত থেকে প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলল ফ্লোরে। আনুশকা ঝুঁকে ফ্লোর পরিষ্কার করছিল। অতর্কিত প্লেটটা এসে বাড়ি খায় তার কপালে। সে মাগো বলে চিৎকার করে ওঠে। তিতলি ও শ্রেয়সী দৌড়ে গিয়ে আনুশকাকে ধরে। শ্রেয়ান হতভম্ব হয়ে আহত আনুশকার দিকে তাকায়। বিকেল থেকে শ্রুতি ওকে যেই পরিমাণ জ্বালিয়েছে তাতে ওর মেজাজ চড়ে গেছে। তবুও এতক্ষণ নিজেকে সামলে রেখেছে। কিন্তু এহেন ঘটনায় শ্রেয়ানের রাগ তুঙ্গে উঠে গেল। সে সেন দৃষ্টিতে তাকালো শ্রুতির দিকে। আচমকাই তার পুরুষালী শক্ত হাতটা গিয়ে পড়ল শ্রুতির শিশুসুলভ ছোট্ট নরম গালে। ব্যথায় চিৎকার করে উঠল শ্রুতি। তিতলি ও শ্রুতি আকাশ থেকে পড়ল যেন। যেই ছেলেটা কখনো শ্রুতির সাথে চোখ রাঙিয়ে অবধি কথা বলেনি, আজ সে গায়ে হাত তুলল এই বাচ্চা মেয়েটার। তিতলি দ্রুত উঠে এল। চিলের মতন ছো মেরে কোলে তুলে নিল ক্রন্দনরত শ্রুতিকে। শ্রেয়সী বলল, এটা তুই কি করলি ভাইয়া? তুই বাচ্চা মেয়েটাকে মারলি। ও কি বুঝে কিছু করেছে? শ্রেয়ান জবাব দিল না। উঠে চলে এল বারান্দায়। তিতলি শ্রুতিকে কোলে করে ঘর থেকে বেরিয়ে গেল। শ্রেয়সী আনুশকাকে নিয়ে গেল। আনুশকার কপালটা অনেকখানি ফুলে গেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সেখান থেকে একটা সিগারেট তুলে নিল শ্রেয়ান। তারপর লাইটার জ্বালিয়ে সিগারেট ধরাল। আকাশে মস্ত থালার মতন পূর্ণ যৌবনা চাঁদটা অকৃপণ হস্তে রূপলি আলো ছড়াচ্ছে। কিন্তু চাঁদের এই মোহনীয় সৌন্দর্যটুকুও ছুঁতে পারছে না শ্রেয়ানের মন। তিক্ততা, কষ্ট ও বিষাদে ভরে আছে যেই মনটা, চাঁদের সৌন্দর্য সে মনে পৌঁছবে কি করে? সিগারেট খাওয়ার অভ্যেস শ্রেয়ানের কোনো কালেই ছিল না। কিন্তু প্রীতি মারা যাবার পর থেকে সিগারেট খাওয়া শুরু করেছে। অনেকেই বলে থাকে সিগারেট নাকি মানুষের দুঃখ বেদনা সব ভুলিয়ে দেয়। যদি তাই হবে তাহলে শ্রেয়ানের কষ্ট কমছে না কেন? প্রীতির মৃত্যুটা প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করছে তার হৃদয়টাকে। রক্তক্ষরণ হচ্ছে সেখানে। বাহিরের রক্তক্ষরণ সবাই দেখে, হৃদয়ের রক্তক্ষরণ তো কেউ দেখে না। সিগারেট কেন পারছে না তার হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ করতে? সিগারেট সবার কষ্ট কমায়, তার কষ্ট কমায় না, উল্টো বাড়িয়ে দেয়। কেন তার বেলাতেই এমন হয়? দুটো টান দিয়ে সিগারেটটা ফেলে দিল শ্রেয়ান। ঘরে এসে জ্যাকেটটা গায়ে চড়িয়ে গাড়ির চাবি বের হল। ড্রয়িং রুমে শ্রেয়সী বসে আছে। শ্রেয়ানকে দেখে বলল, কোথাও যাচ্ছিস নাকি? শ্রেয়ান সে কথার জবাব না দিয়ে বলল, শ্রুতি কোথায়? ভাবির সাথে তার ঘরে। একটু বেরোচ্ছি। দরজাটা লাগিয়ে দে। কানিজ চৌধুরী কিচেনে রান্না করছিলেন। তাকে হেল্প করছিল প্রিয়ন্তী। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এই সময় আবার কে এলো? স্বগতোক্তি করতে করতে দরজা খুললেন ইশতিয়াক চৌধুরী। দরজা খুলে শ্রেয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হন তিনি। আসসালামু আলাইকুম বাবা।
ওয়ালাইকুম আসসালাম। এসো ভেতরে এসো। শ্রেয়ান ভেতরে ঢুকল। কে এসেছে দেখার জন্য কানিজ চৌধুরী ও প্রিয়ন্তী রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। কানিজ চৌধুরী শ্রেয়ানকে দেখে বললেন, শ্রেয়ান তুমি দাঁড়িয়ে আছো কেন? বস। শ্রেয়ান আর্স্ট গলায় বলল, বসবো না মা। আমি আসলে একটা দরকারে এসেছি। দরকার? হ্যাঁ, আসলে শ্রুতি খুব কান্নাকাটি করছে। বিকেলে তো ঘুমন্ত অবস্থায় নিয়ে গিয়েছিলাম। জেগে প্রিয়ন্তীকে না পেয়েই কান্না শুরু করে দিয়েছে। ঘরের জিনিসপত্র সব ভেঙে ফেলছে। তার কাছে তার আম্মুকে এনে না দিল সে শান্তই হবে না। ইশতিয়াক চৌধুরী চিন্তিত গলায় বলল, প্রিয়ন্তী তো দেখতে একই রকম। তাই প্রিয়ন্তীকেই ওর মা ভেবে নিয়েছে। জি বাবা, আমি নিতান্তই বাধ্য হয়ে এসেছি। প্রিয়ন্তীকে যদি সাথে দিতেন তাহলে ভালো হতো, বলে প্রিয়ন্তীর দিকে তাকালো শ্রেয়ান। কানিজ চৌধুরী বললেন, তা না হয় যাবে, কিন্তু না খেয়ে যেও না। আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি খাবো না মা। শ্রুতিটা এখনো কিছু মুখে দেয়নি। প্রিয়ন্তীকে নিয়ে এখনই যাওয়া দরকার। প্রিয়ন্তী বলল, আপনি বসুন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। শ্রেয়ান যখন প্রিয়ন্তীকে নিয়ে বাসা থেকে বের হলো তখন রাত 10:30। ড্রাইভ করতে করতে শ্রেয়ান বলল, মেয়েটা আগে এতটা জেদি ছিল না। প্রীতি মারা যাবার পর ওর জেদ যেন কয়েক গুণ বেড়েছে। ওকে নিয়ে আমি যে কি করব? স্বগতোক্তির সুরে বলল শ্রেয়ান। প্রিয়ন্তী শ্রেয়ানের দিকে তাকাল। ওই সুন্দর চেহারাটা ছেয়ে আছে বিষণ্ণতার ছায়ায়। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল প্রিয়ন্তী। শ্রেয়ান বলল, আজ শ্রুতিকে বকেছি, ধমকেছি। শুধু তাই নয়, ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত তুলেছি আজ আমি। কি? চমকে উঠল প্রিয়ন্তী। শ্রেয়ান বলল, প্রীতি মারা যাওয়ার 1 মাসও হয়নি। আমি এর মধ্যেই ওর মেয়ের গায়ে হাত তুলেছি। প্রীতি কি ওপারে থেকে অভিশাপ দিচ্ছে আমাকে? আমি আসলে শ্রুতির বাবা হওয়ার যোগ্যই না। শ্রেয়ানের কণ্ঠ ভেজা, গলা কাঁপছে। শ্রেয়ান কি কাঁদছে? কাঁদলেও চোখের জল দেখল না প্রিয়ন্তী। কারণ আবছা আলোয় শ্রেয়ানের চেহারাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। হয়তো কাঁদছে ছেলেটা। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল শ্রেয়সী। শ্রুতিকে কোলে নিয়ে ড্রয়িং রুমের মাথা থেকে ও মাথা পায়চারি করছে শ্রাবণ। এখনো থামেনি মেয়েটার কান্না। শ্রাবণের কাঁধে মাথা এলিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। প্রিয়ন্তীকে দেখতে পেয়েই হুড়মুড় করে শ্রাবণের কোল থেকে নেমে গেল। প্রিয়ন্তী হেসে দুহাত প্রসারিত করতেই শ্রুতি ঝাঁপিয়ে পড়ল প্রিয়ন্তীর কোলের ওপর। প্রিয়ন্তীর গলা জড়িয়ে ধরে অভিমানী গলায় বলল, তুমি আমাকে একা পাঠিয়ে দিল কেন আম্মু? তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না। প্রিয়ন্তী শ্রুতির গালে চুমু খেয়ে বলল, এই যে আম্মু এসে গেছি তোমার কাছে। আমাকে ছেড়ে আর যাবে না, প্রমিস করো। আগে তুমি লক্ষ্মী মেয়ের মতো কান্না থামাবে, চুপচাপ খেয়ে নেবে, এরপর ঘুমোবে। তারপর প্রমিস করব। রাজি? শ্রুতি উপর নিচ মাথা নাড়ল। তিতলি বলল, আমি টেবিলে খাবার দিচ্ছি। রাত তো কম হলো না। চলো সবাই একসাথে খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষে প্রিয়ন্তী শ্রুতিকে কোলে নিয়ে শ্রেয়ানের ঘরে গেল। শ্রুতিকে শুইয়ে দিতেই সে প্রিয়ন্তীর জামা টেনে ধরে বলল, তুমি কিন্তু কোথাও যাবে না। আমার পাশেই ঘুমোবে। প্রিয়ন্তী মৃদু হেসে বলল, যাব না। প্রিয়ন্তী শুয়ে পড়ল শ্রুতির পাশে। শ্রুতির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, রাত হয়েছে অনেক।
এখন ঘুমিয়ে পড়। ঘুম আসছে না তো আম্মু? ঘুম আসছে না? আচ্ছা তাহলে একটা গল্প শোনাই। শুনবে? হ্যাঁ হ্যাঁ শুনব। প্রিয়ন্তী গল্প বলা শুরু করল। গল্প শেষ হওয়ার আগেই শ্রুতি ঘুমের অতলে হারিয়ে গেল। প্রিয়ন্তী মৃদু হেসে শ্রুতির কপালে ঠোঁট ছোঁয়াল। শ্রেয়ান ঘরে এল আরও কিছুক্ষণ পরে। শ্রুতি তখন ঘুমিয়ে কাদা। প্রিয়ন্তীর চোখটাও লেগে এসেছে। শ্রুতি ঘুমিয়ে পড়েছে? শ্রেয়ানের কথায় ঝিমুনি ভাবটা চলে গেছে প্রিয়ন্তীর। সে শোয়া থেকে ওঠার চেষ্টা করল, কিন্তু শ্রুতি তার ছোট ছোট হাত পা দিয়ে ঝাপটে ধরে রেখেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তী শ্রুতি ছাড়াতে গেলেই শ্রেয়ান বলল, উঠো না প্রিয়ন্তী, শ্রুতি ঘুমোচ্ছে, ওকে নাড়িও না। কিন্তু আপনি ঘুমোবেন না? আমি অন্য ঘরে যাচ্ছি, তুমি শ্রুতিকে নিয়ে এই ঘরেই থাক। কিন্তু শ্রেয়ান টেবিলের উপর থেকে ল্যাপটপটা তুলে নিয়ে বলল, চিন্তা করো না, দুটো ঘরের পরের ঘরেই আমি আছি, কোনো প্রবলেম হলে আমাকে জানিও। শ্রেয়ান ল্যাপটপ নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হল। পরক্ষণেই কি মনে করে আবার ঘরে ঢুকল। প্রিয়ন্তী জিজ্ঞেস করল, কিছু বলবেন? না। শ্রেয়ান এই গালে হাত রাখল। গালটা লাল হয়ে আছে, সবগুলো আঙুলের ছাপ পড়ে আছে গালে। শ্রেয়ান একটু ঝুঁকে শ্রুতির গালে চুমু খেল, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। চলবে।